হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? সবাই কেমন আছো? দ্রুত চলে আসো। সরল রেখা অধ্যায়ের 18 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন ধরে আমরা এই অধ্যায়টা পড়তেছি, তো অবশেষে আজকের ক্লাসের মাধ্যমে আমরা সরল রেখা অধ্যায়টা কমপ্লিট করব। তো সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা অনেকেই জানো যে আজকে আমাদের দেশের ফেনী, নোয়াখালী, এই লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে অনেক ভয়াবহ বন্যা হচ্ছে। তো ওই অঞ্চলগুলোতে যারা আছো, আশা করি সবাই সেফ আছো। তোমরা এই সময়টা যতটুকু পারা যায় সেফ থাকো। আর বাকিদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই ওদের জন্য দোয়া করব, সবাই যাতে সেফলি থাকতে পারে। আর আজকে একটু আগে দেখলাম যে অন্যান্য অঞ্চলেও কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবং বন্যার অবস্থা আরও খারাপ হইতে পারে। তো যাদের এলাকায় বন্যা হওয়ার চান্স আছে, তোমাদের আজকে তো লাইভ ক্লাস করার কোনোই দরকার নাই। তোমরা নিরাপদ স্থানে থাকো, যে কোনোভাবেই হোক না কেন। তারপরে এই ক্লাস তো পরবর্তীতে রেকর্ডেড যে কোনো সময় করে নেওয়া যাবে। তো যাদের এলাকায় আজকে রাতে বা কালকে বন্যা হওয়ার পসিবিলিটি আছে, সবার উদ্দেশ্যে একটাই কথা: দ্রুত নিরাপদ স্থানে থাকো, যতটুকু পারা যায় সেফ থাকো। ক্লাস, এই লাইভ ক্লাস ভাই আগামী 2 বছর রেকর্ডেড যে কোনো সময় করে নিতে পারবা। কাজেই লাইভ ক্লাসটা আজকে না করে, মানে এটা একেবারেই এরকম না যে এখনই লাইভে করা লাগবে। তো যাদের বন্যা হওয়ার চান্স আছে তোমরা সাবধানে থাকো, তোমাদের জন্য দোয়া রইলো। আর বাকিরাও ওদের জন্য দোয়া করো। আশা করি সব কিছু দ্রুতই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আমরা আজকে ক্লাসটা শুরু করব। দেখো, আজকে হচ্ছে আমাদের সরল রেখা লেকচার 18, লাস্ট ক্লাস। আমরা 3.7 বা 3 এর জি পড়তেছি। এখন শুরুতে আমাকে আগে বলো, গত ক্লাসে যে আমরা এই টপিকটা পড়ছিলাম, কার কার মনে আছে? আজকে এই রিলেটেড আরও কয়েকটা জিনিসপত্র আমরা শিখব। আজকে ক্লাসে আমরা মেইনলি যে জিনিসগুলো পড়বো এগুলো অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। একাডেমিকেও একটা টপিক মাঝে মধ্যে প্রশ্ন আসে, সেটাও আমি বলে দিব। তো এইটা সবারই মনে আছে, তাই না? দুটি সরল লেখার মধ্যবর্তী কোণসমূহের সমদ্বিখণ্ডক সরল লেখার সমীকরণ। ধরো এই যে একটা সরল লেখার সমীকরণ দেওয়া আছে, এই যে আরেকটা সরল লেখার সমীকরণ দেওয়া আছে। তোমাকে যদি বলা হয় এই দুইটা রেখার মধ্যবর্তী কোণসমূহের দুইটা সমদ্বিখণ্ডক সরল লেখার সমীকরণ বের করো, তাহলে সূত্র হচ্ছে এইটা। সামনে প্লাস মাইনাস থাকবে, প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, মাইনাস নিয়ে একটা সমীকরণ পাবো। টোটাল দুইটা সমদ্বিখণ্ডক সরলরেখা পাওয়া যাবে। তাদের মধ্যে একটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর একটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। কখন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, কখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়ছি। তোমরা কি আমার সাথে একমত? এবং একাডেমিক পরীক্ষায়, মানে এইচএসসি পরীক্ষায় এই টপিকটা থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আজকে আমরা একটা নির্দিষ্ট বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করা শিখবো। বাট সেটা একাডেমিকে জাস্ট একবার আসছিল, বাট অ্যাডমিশনে আসার চান্স আছে, এই জন্য আমরা পড়বো। একাডেমিকেও কিন্তু আসতে পারে। তো শুরুতেই লিখো, আলফা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এখানে আলফা বিটা যে কোনো একটা বিন্দু, সমীকরণ নির্ণয়, নির্ণয় লিখে দিই। হ্যাঁ, টপিকের নামটা লিখো, আলফা বিটা বিন্দুধারী, মানে নির্দিষ্ট একটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। ধরো এই দুইটা সরল লেখার সমীকরণ দেওয়া আছে প্রশ্নে, গত ক্লাসে আমরা দেখছি। ধরো যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর এটা ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তো দেখো এই যে দুইটা সরল রেখা, এই দুইটা সরল রেখার মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু, দেখো এই যে দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত যে কোণ, খেয়াল করে দেখো, এই যে একটা কোণ, তো এই দুইটা কোণ তো সেম, আবার এই দুইটা কোণও সেম, তাই না? এই দুইটা বিপরীত কোণ, এই দুইটা কোণের মানে একই, আবার এই কোণ আর এই কোণ সেম, বিপরীত কোণ একই। ওকে, এখন তোমাকে প্রশ্নে বললো যে আলফা বিটা একটা নির্দিষ্ট বিন্দু। ধরো যে আমি ধরলাম আলফা বিটা বিন্দুটা এই কোণের মধ্যে আছে, এই যে এই অ্যাঙ্গেলের মধ্যে। ধরো এই যে এখানে কোথাও, এই যে এই কোণের মধ্যে আছে। এখানে এই অ্যাঙ্গেল যে কথা, এই অ্যাঙ্গেল একই কথা, দুইটা সেম অ্যাঙ্গেল। তো ধরো এই যে আলফা কমা বিটা একটা বিন্দু, তোমাকে প্রশ্নে বলা হইলো যে আলফা বিটা এই বিন্দুটা যেই কোণের মধ্যে অবস্থিত
সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তখন তোমার বের করতে হবে কোনটা, এইটা না? আগে বলো প্রশ্নকে কে বুঝতেছো, ম্যাথ করার আলাপ পরে। গত ক্লাসে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পড়ছি, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পড়ছি। আজকে ক্লাসে পড়বো যে তোমাকে একটা নির্দিষ্ট বিন্দু বলে দিল, তোমাকে বলল যে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের দুইটা সমদ্বিখণ্ডক সরল লেখা আছে, একটা এই যে এটা আর একটা এইটা। বাট যদি ফিক্স করে দেয় যে আলফা বিটা একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা এই যে দেখো যেই কোণের অভ্যন্তরে অবস্থিত, এই যে দেখো এই আলফা কমা বিটা বিন্দুটা এই যে এই কোণের অভ্যন্তরে অবস্থিত না, তো তোমাকে বললো যে আলফা কমা বিটা এই বিন্দুটা যেই কোণে আছে সেই কোণের সমদ্বিখণ্ডক সরল লেখার সমীকরণ বের করো, মানে এইটা চাইছে, বুঝছো? তো আলফা কমা বিটা বিন্দু যদি এখানে থাকে তখন এই কোণের সমদ্বিখণ্ডক বের করা লাগবে। কে কে প্রশ্ন বুঝছো বলো? একটা নির্দিষ্ট বিন্দু, এটা তো অবশ্যই হয় এই কোণের মধ্যে থাকবে অথবা এটার মধ্যে, একই সাথে তো দুইটার মধ্যে থাকতে পারবে না। তো তোমাকে বলে দিবে একটা বিন্দু দিয়ে বলবে যে এই বিন্দুটা যেই কোণের মধ্যে আছে সেই কোণের সমদ্বিখণ্ডকটা বের করো। এটা সূক্ষ্মকোণ হইতে পারে, স্থূলকোণ হইতে পারে। তো এইটা বের করার বুদ্ধি কি দেখো, খুবই সহজ, মনে রাখবা কেমনে শোনো। প্রথম কাজ হচ্ছে এই যে নর্মাল সূত্রটা ছিল না, ওয়েট, এটা তো গত ক্লাসে লেখাই আছে, মনে আছে প্লাস মাইনাস, এই সূত্রটা থেকেই আসবে। দাঁড়াও আমি আবার লিখি, এটা আবার লিখতে পারো বা এটা তো গত ক্লাসে লেখা আছেই, সেম গত ক্লাসেরটা সেম, খালি এখান থেকে প্লাস নিব নাকি মাইনাস নিব এটা হচ্ছে কনসার্ন। a2y প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এই যে সামনে প্লাস মাইনাস, এখান থেকে প্লাস নিয়ে একটা অ্যান্সার আসবে, মাইনাস নিয়ে একটা অ্যান্সার আসবে। এখন কথা হচ্ছে কখন আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাবো, এটা বাইর করার বুদ্ধি হচ্ছে প্রথমে শোনো আমার কথা শোনো, এই আলফা কমা বিটা এই বিন্দুটা দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করবা এবং সেটাকে ধরলাম L1, মানটাকে ধরলাম L1, এটা একটা কিছু ধরলেই হয়, এল তোমার যা খুশি তা ধরো, নর্মালি এল ধরা হয়। তো আলফা কমা বিটা এই বিন্দুটা দিয়ে প্রথম সরল রেখাকে সিদ্ধ করো, মানে প্রথম সরল রেখার বাম পক্ষকে সিদ্ধ করো, মানে এক্স এর জায়গায় বসাও আলফা, ওয়াই এর জায়গায় বসাও বিটা, আর C1 যেমনি আছে এমনি থাকবে। খালি আলফা কমা বিটা এই বিন্দু দিয়ে প্রথম রেখার বাম পক্ষকে সিদ্ধ করলাম, সিদ্ধ করে এটাকে ধরলাম L1। একইভাবে আলফা কমা বিটা বিন্দু দিয়ে দ্বিতীয় রেখার বাম পক্ষকে সিদ্ধ করলাম, সিদ্ধ করে এই ভ্যালুটাকে ধরলাম L2। এইবার এই যে L1 এবং L2 এই দুটাকে গুণ করব, L1 এবং L2 এই দুইটার গুণফল যদি পজিটিভ হয়, পজিটিভ মানে গ্রেটার দেন 0 হয়, দেখো L1 L2 এই দুটার গুণফল যদি পজিটিভ হয় তাইলে পজিটিভ চিহ্ন নিব, পজিটিভ চিহ্ন নিয়ে আমি একদম বাংলায় পড়া লিখে দিই, আলফা কমা বিটা, আগে লিখো আমার সাথে সাথে পরে আবার বলতেছি, বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, খণ্ডক পাওয়া যাবে। আর L1 L2 এই দুইটার গুণফল যদি নেগেটিভ হয় মানে লেস দেন 0 হয়, তাহলে নেগেটিভ চিহ্ন নিয়ে আলফা কমা বিটা বিন্দুধারী ডট 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 একই জিনিস, নেগেটিভ চিহ্ন নিয়ে আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ পাওয়া যাবে। লিখো L1 L2, মানে মেইন কথা হচ্ছে শোনো ভাইয়া, এটা খুবই ইজি ব্যাপার, ম্যাথ করার জন্য এটা এমনিও মনে রাখা লাগবে না, এমনি মনে থাকবে, খালি দেখো একটা ম্যাথ করলেই মনে থাকবে। আলফা কমা বিটা এই বিন্দু দিয়ে দুইটা রেখার বাম পক্ষকে তুমি সিদ্ধ করবা, প্রশ্নে যে দুইটা সরলরেখা দিয়ে দিবে তাদের বাম পক্ষকে কি করবা, সিদ্ধ করবা, সিদ্ধ করে দুইটাকে গুণ করে দিবা, গুণ করার পরে যে চিহ্ন আসবে যদি গ্রেটার দেন 0 হয় মানে পজিটিভ হয়, L1 এবং L2 এই দুইটার গুণফলের চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে পজিটিভ চিহ্ন নিব, আর যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে লেস দেন 0, তাহলে নেগেটিভ চিহ্ন নিয়ে এই আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। খুবই ইজি, একটা ম্যাথ করার পর ক্লিয়ার হয়ে যাবে। শোনো এই যে এই পর্যন্ত এই সূত্রটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখছি। এখন যখন তোমাকে একটা নির্দিষ্ট বিন্দুধারী বলবে, তোমাকে সূক্ষ্মকোণও বলে নাই, স্থূলকোণও বলে নাই, বলছে একটা নির্দিষ্ট বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, জাস্ট ওই বিন্দু দিয়ে দুইটা রেখার সমীকরণের বাম পক্ষকে সিদ্ধ করে গুণ করে দিবা,
তারপর সেটার চিহ্ন পজিটিভ হইলে পজিটিভ নিব, নেগেটিভ হইলে নেগেটিভ নিব, শেষ। ঠান্ডা মাথায়, কোনো ভেজাল নাই। চলো একটা ম্যাথ করি, কোনো ভেজাল নাই, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, কেউ ভয় পায়ও না, খুব ইজি জিনিস, এগুলো প্রমাণও শেখা লাগবে না, খালি মনে রাখলেই হবে যে একটা নির্দিষ্ট বিন্দুধারী কোণ, তার সমদ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ যখন বের করব, জাস্ট বিন্দু দিয়ে দুইটা রেখার বাম পক্ষকে সিদ্ধ করে দেব। একজন বলছে আগে স্লাইডটা একটু দেখান, হ্যাঁ দেখো, জাস্ট বিন্দু দিয়ে দুইটা রেখার বাম পক্ষকে সিদ্ধ করে দেবো। এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ, এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ। একটাকে ধরছি L1, একটাকে L2, দুইটাকে গুণ করে দিব। গুণ করার পরে চিহ্ন যদি গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, এই দুইটার গুণফলের চিহ্ন পজিটিভ হলে পজিটিভ চিহ্ন নিব, এই যে এখান থেকে পজিটিভ নিব। যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ চিহ্ন নিব, শেষ। খুবই সিম্পল, খুবই সিম্পল। হ্যাঁ ওকে, এটা প্রশ্নটা তোলা হলে ডান কমেন্ট করো, এবং প্রশ্নটাতে কি চাইছে এই জিনিসটা বুঝছো কিনা বলো। এই যে একটা সরল রেখা, এই যে আরেকটা সরল রেখা, তোমাকে বলছে এই রেখা দুইটির অন্তর্ভুক্ত যে অ্যাঙ্গেলটি এই বিন্দু ধারণ করে, এই বিন্দুটা যেই কোণের মধ্যে আছে, সেটা সূক্ষ্ম কোণের মধ্যেও থাকতে পারে, স্থূল কোণের মধ্যেও থাকতে পারে, আমরা তো জানি না, সূক্ষ্ম কোণের মধ্যেও থাকতে পারে, স্থূল কোণের মধ্যেও থাকতে পারে। যেই বিন্দু মানে যেই কোণটি এই বিন্দু ধারণ করে, তার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন কে কে বুঝছো বলো, প্রশ্ন কে কে বুঝছো বলো। ভাই সূক্ষ্ম কোণও বলে নাই, স্থূল কোণও বলে নাই, বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী যে কোণ আছে, দুইটা কোণ আছে, দুইটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, তার মধ্যে যেই কোণের মধ্যে এই বিন্দুটা আছে, শুধুমাত্র সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এইবার প্রথম কাজ, ওয়েট, প্রথম কাজ L1 L2 বাইর করা, রাইট? আচ্ছা আগে আলাদা আলাদা করে দেখাই। L1, এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করো। 1,2 বিন্দু দিয়ে x এর জায়গায় বসবে 1, 2 একে 2 প্লাস y এর জায়গায় বসবে 2, 3 দুগুণে 6 প্লাস 5, মানে কত? 6 5 11 আর 2 13। এবার দেখো L2, 1,2 বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করো। 4 একে 4 মাইনাস y এর জায়গায় 2, 6 দুগুণে 12 মাইনাস 7। খেয়াল করে দেখো কত হয়, এখানে -8 -7 -15। এইবার বলো L1 এর চিহ্ন পজিটিভ, L2 নেগেটিভ, তাহলে এই দুইটাকে গুণ করলে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এটার ভ্যালু কত আমার জানার দরকার নাই ভাই, এই দুইটা গুণ করলে ভ্যালু কত, 13 আর 15 গুণ করলে এর মান কত, এই মান দিয়ে আমার কোনো কিছু যায় আসে না, আমার দরকার শুধু চিহ্ন। দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে গুণ করলে অবশ্যই লেস দেন 0 হবে, মানে নেগেটিভ হবে। তো L1 L2 এই দুটার গুণফলের চিহ্ন যেহেতু নেগেটিভ, মানে লেস দেন 0, তাহলে অবশ্যই আমরা নেগেটিভ চিহ্ন নিয়ে আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। লেখো সুতরাং, সুতরাং নির্ণেয় সমদ্বিখণ্ডকের সমীকরণ। চিহ্ন কি নেবো বলো, চিহ্ন কি প্লাস নিব নাকি মাইনাস নিব? এই যে তুমি বাংলা একটা লাইন লিখবা, শোনো এইচএসসি পরীক্ষায় আসলে বাংলায় লিখবা, সুতরাং 1,2 বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তারপর এই লাইনটা লিখবা। এই যে কি নিব, মাইনাস নিব, আর যদি এটা পজিটিভ হইতো তাইলে পজিটিভ নিতাম। বসায় দাও, দেখো 2x প্লাস 3y প্লাস 5, নিচে রুট ওভার অফ 2 কেস করলে 4, 3 কেস করলে 9, তারপরে 4x মাইনাস 6y মাইনাস 7, নিচে রুট ওভার অফ 4 কেস করলে 16, মাইনাস 6 কেস করলে প্লাস 36। এইবার ক্যালকুলেশন করো, এইবার ক্যালকুলেশন করে অ্যান্সারটা আসবে 8x প্লাস 3। মিলাও এটা দ্রুত, এইগুলা তোমাদের নিজেদের কাজ। 8x প্লাস 3 আসছে কিনা বলো দ্রুত, 8x প্লাস 3, 8x প্লাস 3 আসছে কিনা বলো, এটা নিজেরা করবা এই ক্যালকুলেশন। এটা রুট ওভার অফ 13 হবে, এটা হবে 52, কাটাকাটি যাবে, জাস্ট আর গুণন করবা জাস্ট নেগেটিভ নিয়ে। এখন বলো এই টাইপের ম্যাথ আসলে কি পারবা? এই ক্যালকুলেশন তোমাদের নিজেদের কাজ ভাই, এইগুলো এখন শেখানোর বয়স না। তো একটা নির্দিষ্ট বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক বাইর করা, এটা কি কঠিন কিছু? এই বলো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে, একাডেমিক পরীক্ষা, এটা একাডেমিকেও আসতে পারে। কারণ কি, একাডেমিকে যেহেতু সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আর স্থূল কোণের সমদ্বিখণ্ডক আসে পরীক্ষায়, যেটা নির্দিষ্ট বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক আসতে পারে। ঠিক আছে, এটা লিখে রাখো, নিজেরা বাসায় করবা। এবার এটা প্রশ্নটা তোলো দ্রুত, দ্রুত প্রশ্নটা তোলো।
এই যে একটা সরল রেখা, এই যে আরেকটা সরল রেখা, এই রেখা দুটির অন্তর্ভুক্ত যে কোণটি মূল বিন্দু ধারণ করে, মূল বিন্দু মানে কি 0,0, এটা কি পারবা বলো? মূল বিন্দু মানে, আচ্ছা আমি করে দিচ্ছি, এটা 0,0। দেখো প্রশ্নটা তোলো ভাই, সেম ম্যাথ সেম। আগেরটা ছিল 1,2 বিন্দু, এইবার বলছে মূল বিন্দু, মূল বিন্দু মানে 0,0 আমরা সবাই জানি। তো আমি তোমাকে লিখে দিই, তোমরা প্রশ্নটা তোলো। L1 মূল বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করো 0, 0 শুধু 2। L2 মূল বিন্দু দিয়ে এটার বাম পক্ষকে সিদ্ধ করো 0, 0 13। তাহলে এই দুইটাই যেহেতু পজিটিভ, গুণ করলে গ্রেটার দেন 0 হবে, মানে পজিটিভ হবে। দেখো ভাই 13 দুগুণে 26, এখানে ভ্যালু কত সেটা আমার দেখে লাভ নাই, আমার দেখতে হবে এই দুইটাই পজিটিভ, তাহলে গুণ করলে পজিটিভ হবে। তাহলে অবশ্যই পজিটিভ চিহ্ন নিয়ে আমরা মূল বিন্দুধারী, তোমরা বাংলায় লিখবা। সুতরাং মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে, সামনে আমরা কি নিব? পজিটিভ চিহ্ন নিব। তো পজিটিভ চিহ্ন তো দেওয়া লাগে না, সামনে প্লাস তো লেখা লাগে না। 4x + 3y + 2, নিচে √, 4 কেস করলে 16, 3 কেস করলে 9, 12x + 5y + 13, নিচে √, 12 কেস করলে 144, 5 কে করলে 25, মানে 169 আর 13 হবে। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, এখানে হবে 25 মানে 5, এটা হবে 169 মানে 13। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি 8x - 14y + 39, 8x - 14y + 39। তোমরা লিখে রাখো, পরে এই ক্যালকুলেশন নিজেরা বাসায় করবা, আর গুণন করে এটা মিলাইতে পারবা। লেখো অ্যান্সারটা হচ্ছে 8x - 14y + 39। দ্রুত দ্রুত করো, দ্রুত কমপ্লিট করো। 8x - 14y + 39 মিলছে কিনা বলো, অথবা বাসায় পরে চেক করো, এটা এতটুকু তোমরা নিজেরাই মিলাইতে পারবা। 8x - 14y + 39, এইটা তোমরা নিজেরাই মিলাইতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, কমপ্লিট 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 কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা টাইপ, সেটা হচ্ছে এটা এখনো পর্যন্ত কখনো একাডেমিকে আসে নাই। শোনো আমি বলি, এই টাইপটা একাডেমিকে আসতে পারে, অ্যাডমিশনও তো আসতেই পারে, দেখতে পাচ্ছ অ্যাডমিশন আসছে অলরেডি, আর একাডেমিকেও আসার মতো এটা। বাট আরেকটা প্রশ্ন যেটা আসলে, দেখো α, β বিন্দুটি, আচ্ছা এটা কপি করে নিই, না লাগবে না, দরকার নেই। দেখো α, β একটা নির্দিষ্ট বিন্দু, এটা সূক্ষ্মকোণে আছে নাকি স্থূলকোণে আছে? বিন্দুটি দুইটি সরলরেখা ছেদ করলে যে দুইটা কোণ হয়, সেই দুইটা কোণের সূক্ষ্মকোণে অবস্থিত নাকি স্থূলকোণে অবস্থিত? সূক্ষ্মকোণে অবলিক স্থূলকোণে অবস্থিত। তোমাকে বলতে পারে যে এই বিন্দুটা সূক্ষ্মকোণে আছে নাকি স্থূলকোণে অবস্থিত। দাঁড়াও আমি চিত্র এঁকে বোঝাচ্ছি, টাইটেলটা জাস্ট এতটুকু লিখলেই এনাফ। α, β এই বিন্দুটি সূক্ষ্মকোণে অবস্থিত নাকি স্থূলকোণে, এই টাইপটা একাডেমিকে আসার সম্ভাবনা নাই বললেই চলে, অ্যাডমিশনে চলে আসতে পারে। দেখো এটা খুবই ইজি একটা টাইপ। ধরো এই যে a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। তো ধরো এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, ধরো এই দুইটা কোণ সেম, এই দুইটা কোণ সেম। তো এই দুইটা রেখা যদি লম্ব না হয়, তাহলে অবশ্যই একটা কোণ সূক্ষ্মকোণ হবে, একটা কোণ স্থূলকোণ হবে। এখন তোমাকে প্রশ্নে বললো, ধরো একটা বিন্দু α, β, তোমাকে প্রশ্নে বললো যে এই যে α, β এই বিন্দুটা সূক্ষ্মকোণে আছে নাকি স্থূলকোণে আছে। প্রশ্ন বুঝছো? একদম হুবহু সেম, দুইটা সরলরেখা দিয়ে দিবে। তো দুইটা সরলরেখা যদি ছেদ করে, তাহলে এখানে একটা কোণ হবে সূক্ষ্মকোণ, একটা কোণ হবে স্থূলকোণ। তোমার কাছে জানতে চাইবে যে এই বিন্দুটা সূক্ষ্মকোণে আছে নাকি স্থূলকোণে। এখানে সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ চাইবে না, জাস্ট জানতে চাইবে এই বিন্দুটা যেই কোণের মধ্যে অবস্থিত সেটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। আচ্ছা এবার আমাকে বলো কি করতে হবে। শোনো এখানে আসলে L1 L2 আগে বের করবা। L1 L2 কি জিনিস তো বলছি। তোমার এখানে প্রথম কাজ হচ্ছে L1 L2 বের করা এবং এই দুটা গুণ করা। আরেকটা জিনিস তোমাদের মনে আছে, ওই যে সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ কোনটার সমদ্বিখণ্ডক সেটা বের করতাম a1 a2 + b1 b2, এটার মানের মাধ্যমে, তোমাদের মনে আছে? এইবার যেটা করবা L1 L2 এবং a1 a2 + b1 b2 এই দুইটা মিলে গুণ করে দিবা।
এই দুইটা গুণ করার পরে দেখো L1 L2 মানে হচ্ছে এই বিন্দু দিয়ে এটার বাম পক্ষকে সিদ্ধ করবা, সেটা L1, একটু আগেই দেখে আসছি। এই বিন্দু দিয়ে এটার বাম পক্ষকে সিদ্ধ করবা, সেটা L2। এবং ওই যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কিংবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক যেই কন্ডিশনটা দিয়ে বের করতাম A1 A2 প্লাস B1 B2, এই দুইটার মানকে গুণ করে দিবা। তো এই গুণ করার পরে এই পুরাটার চিহ্ন যদি পজিটিভ হয়, গ্রেটার দেন 0 হলে, যদি এই পুরাটা চিহ্ন পজিটিভ হয়, মানে এই যে এই পুরাটার চিহ্ন, তাইলে যদি পজিটিভ হয় তাইলে বিন্দুটি স্থূলকোণে অবস্থিত। পজিটিভ হইলে স্থূলকোণ লেখো, আর নেগেটিভ হইলে সূক্ষ্মকোণে, স্থূলকোণে অবস্থিত। এটা একটু মুখস্থ রাখা লাগবে যে পজিটিভ হইলে স্থূল, নেগেটিভ হইলে সূক্ষ্ম। আলফা কমা বিটা বিন্দুটি সূক্ষ্মকোণে অবস্থিত, একটু মনে থাকবে। যদিও এই টাইপটা থেকে এখনো পর্যন্ত একাডেমিকে কোনো প্রশ্ন আসে না, এডমিশনে কিন্তু এমসিকিউ আসতেই পারে, যে কোনো বছর চলে আসতে পারে। L1 L2 এবং A1 A2 প্লাস B1 B2 এই দুইটা জিনিসের গুণফল, এর চিহ্ন যদি গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, গ্রেটার দেন 0 মানেই তো পজিটিভ, তাইলে এই বিন্দুটা স্থূলকোণে। মনে রাখবা, পজিটিভ হইলে স্থূলকোণ, নেগেটিভ হইলে সূক্ষ্মকোণ। লেখা শেষ হয়েছে? একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, এগুলো খুবই সহজ জিনিস, এগুলো নিয়ে আমরা প্যানিক করব না, প্যানিক করার এগুলো নিয়ে কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন ফাইন ফাইন, লেখা হয়েছে? লিখে ফেলছো না? ঠিক আছে। এইবার এই ম্যাথটা দেখো, খুবই ইজি। দেখো 5, -2, এই বিন্দুটি, এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, এই রেখা দ্বয়ের অন্তর্গত স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণে অবস্থিত? বুঝছো? স্থূলকোণে অবস্থিত নাকি সূক্ষ্মকোণে অবস্থিত? তো প্রথমে তুমি বের করবা L1 L2, আচ্ছা ওয়েট, আলাদা করে বের করি। L1 দেখো, খুবই ইজি জিনিস। এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে কি করবা? সিদ্ধ করবা। 5 x এর জায়গায় বসবে 5, y এর জায়গায় বসবে -2, 2 দুগুণে -4 আর -5, কত হবে? দেখো কাটাকাটিকে -4। L2 এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করো, x এর জায়গায় 5, y এর জায়গায় -2, মাইনাস মানে প্লাস, 3 দুগুণে 6 প্লাস 2, তাহলে দেখো 6 5 11 আর 2 13। আচ্ছা, এইবার দেখো L1 L2, আমি একদম ভ্যালু সহ বাইর করে রাখি। দেখো L1 L2, 4 13 কত? 52, -52, মাইনাস আছে -52। আবার আলাদা করে A1 A2 B1 B2 বের করো। A1 A2 প্লাস B1 B2, বলো কত আসে? A1 A2 মানে দুইটা x এর সহগের গুণফল, এখানে x এর সহগ 1, এখানে 1, তাহলে গুণ করলে 1, এখানে y এর সহগ 2, এখানে -3, তাহলে প্লাসে মাইনাসে -3 দুগুণে 6 মানে -5। সুতরাং বলো L1 L2 ইন্টু, এটা চিহ্ন কি আসে বলো? আমার চিহ্ন দরকার। A1 A2 প্লাস B1 B2, এটার ভ্যালু কত? ভ্যালু দিয়ে আসলে কিছু যায় আসে না। দেখো এখানে কত? -52, এখানে -5। আচ্ছা, আমি তোমাকে ভ্যালু সহ বাইর করি। দেখো 5 25 250 আর 2 60, মানে মাইনাসে মাইনাসে প্লাস 260, গ্রেটার দেন 0। 260 অবশ্যই কি গ্রেটার দেন 0, তাহলে স্থূলকোণে অবস্থিত বলো। সুতরাং এই বুঝছো, সহজ না এই জিনিসগুলো, এগুলো নিয়ে ভয় পাইও না। 5, -2 বিন্দুটি এই দুইটা সরল রেখার স্থূলকোণে অবস্থিত, যেহেতু পজিটিভ, আর নেগেটিভ হইলে সূক্ষ্মকোণে অবস্থিত হইতো। কথা ক্লিয়ার না বলো? একদম ইজি ব্যাপার, স্থূলকোণে অবস্থিত, শেষ। তাহলে এগুলা তোমরা পারবা আশা করা যায়, তাই তো? ওকে, এখন আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো এমসিকিউতে আসে, লিখো। এই যে একটা বিন্দু 1,6 আর একটা বিন্দু 2,-5, তোমাকে বলছে এই বিন্দু দুইটি এই একটা সরল রেখার একই পাশে অবস্থিত নাকি বিপরীত পাশে অবস্থিত, যাচাই করো। তারপরে বলছে মূল বিন্দু যেই পাশে অবস্থিত সেই পাশে কোন বিন্দুটি অবস্থিত। আচ্ছা, ওইটা পরের আলাপ,
আগে প্রথম কাজটা করো, তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিছে, দিয়ে বলছে এই দুইটা বিন্দু এই রেখার সাপেক্ষে একই পাশে আছে নাকি বিপরীত পাশে। একই পাশে মানে কি, ধরো এটা একটা সরল রেখা, যদি এরকম হয় দুইটা বিন্দু, একটা বিন্দু এখানে একটা এখানে, তাহলে দুইটাই একই পাশে আছে। আর যদি এরকম হয় একটা বিন্দু এইদিকে আর একটা এইদিকে, তাইলে বিপরীত পাশে। এটা এমসিকিউতে আসবে, এই টাইপের প্রশ্ন রিটার্নে আসবে না। আগেরটাও স্থূলকোণে অবস্থিত নাকি সূক্ষ্মকোণে, ওটাও এমসিকিউতে আসে। কাজে একটা রেখার সাপেক্ষে দুইটা বিন্দু একই সাথে একই পাশে হইতে পারে অথবা বিপরীত পাশেও হইতে পারে। তো সেটা আমরা চেক করব কিভাবে, দেখো শুরুতে যেটা করবা, এই দুইটা বিন্দু দিয়েই এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করবা, দেখবা কত আসে ভ্যালু। যদি চিহ্ন একই হয় তাহলে একই পাশে, যদি চিহ্ন উল্টা হয় তাহলে উল্টা পাশে। খুব সহজ জিনিস। ওয়েট, শুরু থেকে করে দেখো, আমি লিখি 1,6 এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করো, ধরলাম এটা L1। এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ, 2 একে 2, ওয়াইয়ের জায়গায় 6, 5 6 30 -11। দেখো কত আসে, 32 থেকে 11 গেলে 21। এটা কি গ্রেটার দেন 0? ভাইয়া 21 অবশ্যই গ্রেটার দেন 0। এরপরে 2, -5 এই বিন্দুটা দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করবা। দেখো 2 দুগুণে 4, প্লাসে মাইনাসে -5 5 25 -11। তো দেখো -25 -11 -36 +4 -32। এইবার বলো দুইটার চিহ্ন কি একই আসছে নাকি ভিন্ন আসছে? ভাইয়া দুইটা বিন্দু একই রেখার সাপেক্ষে, একটা রেখার সাপেক্ষে একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে, এটা চেক করা একদমই পানি ভাত। তুমি দুইটা বিন্দু দিয়ে রেখাটার বাম পক্ষকে সিদ্ধ করে দেখবা। যদি দুইটার চিহ্ন, শোনো এখানে ভ্যালু কত ডাজেন্ট ম্যাটার, দেখবা দুইটার চিহ্ন একই কিনা। যদি এরকম হয় দুইটা চিহ্নই পজিটিভ তাহলে একই পাশে আছে, অথবা দুইটা চিহ্নই নেগেটিভ তাইলেও একই পাশে, মানে চিহ্ন সেম হইলেই একই পাশে। আর যদি চিহ্ন সেম না হয় তাইলে বিপরীত পাশে। দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, সুতরাং লিখবা বিন্দু দুইটি, সুতরাং বিন্দু দুইটি বিপরীত পাশে, এই রেখাটার সাপেক্ষে বিপরীত পাশে অবস্থিত। ওকে ফাইন। এইবার বলছে মূল বিন্দু যেই পাশে অবস্থিত সেই পাশে এই দুইটা বিন্দুর কোনটা মূল বিন্দু যেই পাশে আসে ওই পাশে আছে। তোমাকে বলছে যে মূল বিন্দু এই রেখার সাপেক্ষে মূল বিন্দুটা যেই পাশে আছে সেই পাশে এই দুইটা বিন্দুর মধ্যে কোনটা অবস্থিত। তো আগে মূল বিন্দুটা কোন পাশে আছে বাইর করি। দেখো ওয়েট ওয়েট, আগে মূল বিন্দু দিয়ে সিদ্ধ করো, ধরো L3 ধরলাম, মূল বিন্দু দিয়ে সিদ্ধ করো, এটা 0 এটা 0 -11 <0। এইবার বলো মূল বিন্দু যেই পাশে আছে সেই পাশে এই দুইটা বিন্দুর কোনটার চিহ্ন মিলছে বলো। ভাইয়া মূল বিন্দু বসাইলে চিহ্ন আসছে নেগেটিভ, আর এই দুইটার মধ্যে কোনটার জন্য চিহ্ন নেগেটিভ আসছে, এই যে, তার মানে মূল বিন্দু যেই পাশে অবস্থিত সেই পাশে আছে 2, -5 বিন্দুটি। সুতরাং ওয়েট লিখে দিই, 2, -5 বিন্দুটি মূল বিন্দু যেই পাশে অবস্থিত সেই পাশে আছে, যেই পাশে আছে সেই পাশে অবস্থিত, সেই পাশে অবস্থিত। তো এটার ঘটনাটা কেমন হবে আমি তোমাকে একটু চিত্র এঁকে বোঝাই দিই। ধরো এটা হচ্ছে এই সরল রেখাটা, তার মধ্যে ধরো এটা মূল বিন্দু ধরো, আর 2, -5 ধরো এই বিন্দুটা, ধরো এটা, ধরো এটা মূল বিন্দু, এটা ধরো 2, -5 বিন্দু, আর এটা হচ্ছে 1,6, ধরো 1,6। এখানে তোমরা কি ঘটনাটা বুঝছো? যে দেখো এই রেখার সাপেক্ষে 2, -5 এবং 1,6 এই দুইটা বিন্দু আছে বিপরীত পাশে। দেখো এই দুইটা বিন্দু আছে বিপরীত পাশে, আর মূল বিন্দু এবং 2, -5 এই দুইটা বিন্দু আছে একই পাশে। ঘটনা বুঝছো ভাই? পরীক্ষার হলে তো এইসব চিত্র আঁকার দরকার নাই, এত সময় নষ্ট করা তো সম্ভব না এমসিকিউ এর জন্য। তুমি জাস্ট চিহ্ন দেখবা, চিহ্ন সেম মানে একই পাশে, একটা রেখার সাপেক্ষে দুইটা বিন্দু, চিহ্ন ডিফারেন্ট মানে
ভিন্ন পাশে। এই কথা বুঝছো? বলো। শেষ। খুবই ইজি। আচ্ছা, চিত্র আঁকা থাকুক। কথা কে কে বুঝছো? তাহলে এই টাইপগুলো শেষ। এখন আমরা চলে যাব প্রতিবিম্ব। আচ্ছা, তোমরা তো 9-10-এ ফুল সিলেবাস পড়ে আসছো, তাই না? তোমাদের 9-10-এ ফিজিক্সে আলোর প্রতিফলন অধ্যায় ছিল না? আলোর প্রতিফলন অধ্যায়টা কে কে পড়ছো? যে একটা আয়নার এক পাশে যতটুকু দূরে একটা বিন্দু বা একটা বস্তু থাকে, আয়নার ভিতর ঠিক সমান দূরত্বে তার প্রতিবিম্ব তৈরি হয়। এই কনসেপ্টটা কে কে জানো? যে আয়না থেকে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান, এবং এই দুইটা তুমি যদি যোগ করো একটা সমতল আয়না এবারে লম্বভাবে থাকে, জানো এটা? তো এই কনসেপ্টটা দিয়ে আমরা সরলরেখার প্রতিবিম্বের কিছু ম্যাথ করব। রেখার সাপেক্ষে বিন্দু বা বিন্দুর সাপেক্ষে বিন্দু, এগুলো একাডেমিকে এখনো পর্যন্ত আসে নাই, অ্যাডমিশনে আসে। তো এই পুরার পার্টটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন তোলো, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষা যে কোনো জায়গায় আসতে পারে। A2,3 এটা একটা বিন্দু, তোমাকে বলছে এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। প্রতিবিম্ব আমরা কি আয়নার মধ্যে দেখতে পাই না? আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমাদের একটা প্রতিবিম্ব আয়নার ভিতরে তৈরি হয়। তার মানে প্রতিবিম্ব কি অলওয়েজ আয়নার সাপেক্ষে তৈরি হয় না? আমরা আয়নার সাপেক্ষে একটা বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই, তাই তো? তো দেখো, তোমাকে বলছে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব। তো ধরো আমি তোমাকে একদম চিত্র এঁকে বোঝাই। ধরো A2,3, এইটা একটা বিন্দু, আর B5,6, B5,6 এটা একটা বিন্দু। তোমাকে বলছে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। শোনো, যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হবে সেটাকে তুমি আয়না ধরে নিবা, আয়নার সাপেক্ষে প্রতিবিম্ব হয়। তাইলে এখানে বলছে এ বিন্দুর সাপেক্ষে, মানে এ বিন্দুকে ধরো আয়না। এখন আমাকে তুমি বলো, এখানে যদি একটা আয়না থাকে আর এখানে যদি একটা বিন্দু থাকে বি, তাহলে এই বি বিন্দুর প্রতিবিম্ব এ আয়নার সাপেক্ষে উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে? বলো। ধরো এখানে একটা আয়না আছে, তুমি এখানে দাঁড়াইছো, তো তোমার প্রতিবিম্ব আয়নার সাপেক্ষে অবশ্যই ভিতরের দিকে হবে। এবং আচ্ছা, আমি তোমাকে আগে একেই দেখাই, জানো তোমরা সবাই। এই দেখো, আয়নার সাপেক্ষে ভিতরের দিকে হবে। ধরো এই যে এটা ধরলাম এ বি, এটা ধরলাম সি, ধরলাম এটা হচ্ছে প্রতিবিম্ব। এই দেখো, ধরো এখানে আয়নাটা যার সাপেক্ষে বের করবা সেখানে তুমি আয়না চিন্তা করবা। ধরলাম এ বিন্দুটা একটা আয়না, তো এই আয়নাতে এই বি বিন্দুটার প্রতিবিম্ব হবে একদম লম্ব এঁকে দিবা। লম্ব বরাবর, মানে একদম এখানে তো লম্ব কিছু নাই, মানে স্ট্রেট লাইন যোগ করে দিবা। যোগ করে একদম ঠিক পিছনের দিকে সমান দূরত্বে হবে। তো এখানে মেইন যে জিনিসটা বুঝতে হবে, তুমি যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবা সেই বিন্দু থেকে এই বস্তুর দূরত্ব যত, প্রতিবিম্বের দূরত্ব ঠিক সমান হবে। এটা কে কে আমার সাথে একমত? তার মানে এখানে এ বিন্দুটা হবে বিসি, বিসি রেখার মধ্যবিন্দু। এটা কে কে বুঝছো? ধরো বি হচ্ছে প্রদত্ত বিন্দু আর সি হচ্ছে বি বিন্দুর প্রতিবিম্ব। তো এখানে এই আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব আর আয়না থেকে বি বিন্দু দূরত্ব হবে সমান। তাহলে অবশ্যই আমি বলতে পারি এ বিন্দু হচ্ছে বিসি রেখার মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করলেই সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। এই মধ্যবিন্দুর কনসেপ্ট কি? দেখো, মধ্যবিন্দুর ভুজ সমান দুইটা ভুজের গড় 5 এবং আলফা, এই দুইটার গড়। আবার মধ্যবিন্দুর কোটি, মধ্যবিন্দুর কোটি হচ্ছে 3, দুইটা কোটির গড় 6 এবং বিটা এর গড়। এই বুঝছো কে কে বলো? তাহলে এখানে কত হবে? দেখো, আলফা সমান 2 দুগুণে 4, 4 থেকে 5 গেলে -1, আর এখান থেকে বিটা কত হবে? দেখো 3 দুগুণে 6, 6 কাটা, 6 কাটা। সুতরাং সি বিন্দু মানে প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে -1,0। তো রিটার্নে আসলে এভাবে করবা, আর এমসিকিউতে আসলে এত কিছু লেখারই দরকার নাই। ওকে, এখন শোনো এমসিকিউতে আসলে কিভাবে করবা। আমি আবার বলতেছি, অনেকে বলতেছো যে ভাই বুঝি নাই কি বলছেন। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব, একটা বিন্দুর সাপেক্ষে আর একটা বিন্দুর প্রতিবিম্ব যখন বের করবা, যার সাপেক্ষে বের করবা সেইটা যোগ করে
নিচের দিকে বর্ধিত করে দিবা, এবং এটাকে তুমি আয়না বিবেচনা করো এ বিন্দুটাকে, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যত, প্রতিবিম্বের দূরত্ব ঠিক উল্টা পাশে ততটুকু দূরত্বই হবে, এবং এটা একই সরল রেখায় থাকবে। তাইলে বি হচ্ছে প্রদত্ত বিন্দু আর সি হচ্ছে বি বিন্দুর প্রতিবিম্ব এ বিন্দুর সাপেক্ষে। তাইলে যেহেতু এ বিন্দু থেকে বি এর দূরত্ব আর সি এর দূরত্ব, তাই প্রতিবিম্বের শর্ত এইটা, দূরত্ব সমান, তাইলে এ বিন্দু হবে বিসি রেখার মধ্যবিন্দু। মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করছি। এখন এটা এমসিকিউ এর জন্য কেমনে করা যায় দেখো ভাইয়া, যেহেতু বি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব এবং এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব সমান, তাইলে খেয়াল করে দেখো ভাই, বি থেকে এতে আসো, ভুজ ছিল 6 হইছে 3, কত কমছে বলো? 6 থেকে 3 হইছে মানে 3 একক কমছে, -3। তাহলে এখানে আরো 3 একক কমায় দেও। দেখো ভাইয়া, যেহেতু এটা সমান দূরত্ব, বি থেকে এতে দূরত্ব সমান, আবার এ থেকে সি সমান, তাহলে কোটি ছিল 6 হইছে 3, 3 একক কমছে, আরো 3 একক কমায় দেও। তো 3 থেকে আরো 3 কমলে 0 হবে। এখন আসো, ভুজ ছিল 5 হইছে 2, 5 থেকে 2 হইছে মানে 3 একক কমছে, মানে -3। এখানে আরো 3 একক কমায় দেও। তো 2 থেকে যদি এখন 3 মাইনাস করো, -1 হবে। এটা কে বুঝছো শর্টকাটটা? এটা কিন্তু আগেও দেখাইছিলাম, ওই যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, ওখানেও কিন্তু এই শর্টকাটটা দেখাইছিলাম। কে বুঝছো ভাই? এমসিকিউতে আসলে এভাবে করার দরকারই নাই, বুঝছো? এবার আমাকে বলো একটা এমসিকিউ দেই। ধরো তোমাকে বলা হইলো 3,7, এটা ধরো -2,9। ধরো তোমাকে বলা হইলো, ওয়েট, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক বলো। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব, তাহলে যার সাপেক্ষে সেইটা যোগ করে বর্ধিত করে দিব। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব, এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব কি হবে বলো? ধরো সি, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব বর্ধিত করে দিব যোগ করে, এবং এটা হবে, এ বিন্দু হবে মধ্যবিন্দু। ভাই, যার সাপেক্ষে বের করবো সে হবে মধ্যবিন্দু। এবার দেখো, আগে ভুজ বের করি। -2 থেকে +3 হইছে, এই -2 থেকে +3 মানে কত একক বাড়ছে বলো তো? -2 থেকে +3, -2 থেকে +3 কত বাড়ছে? +5। এখানেও আরো +5 বাড়াই দাও, তাহলে 3-এর সাথে আরো +5 মানে 8। এবার আসো কোটিতে, ছিল 9 হয়েছে 7, মানে 2 একক কমছে, 2 একক কমছে, -2। তাহলে আরো 2 একক কমায় দেও, আরো 2 একক কমায় দেও, 7 থেকে 2 গেলে 5, 8,5। তোমরা কি বুঝতে পারছো যে এগুলো আসলে অনেক ইজি ব্যাপার সেপার? ওকে ফাইন। এবার আমাকে তোমরা বলবা, প্রশ্নে যদি বলতো যে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব, তাইলে উত্তর কি হইতো বলো দেখি? দেখি 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 কয়জন পারে। প্রশ্নে যদি বলতো যে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব, তাহলে কিন্তু যোগ করে এইদিকে বর্ধিত করা লাগতো। এই যে যার সাপেক্ষে সে হবে মধ্যবিন্দু, 3,7 ছিল। যদি প্রশ্নে বলতো যে ভাইয়া বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব, এবার বি বিন্দু হবে মধ্যবিন্দু, বর্ধিত করা লাগবে এইদিকে, এই যে ধরলাম সি। এইবার দেখো, ভুজ ছিল 3 হইছে -2, 5 একক কমছে, তাহলে আরো 5 একক কমায় দেও, -2 আরো -5, -7। কোটি ছিল 7 হইছে 9, মানে 2 একক বাড়ছে, আরো 2 একক বাড়ায় দেও, 9 আর 2 11, -7,11 শেষ। খুবই সিম্পল ব্যাপার সেপার। কাজেই এগুলা নিয়ে আর চিন্তা করে সময় নষ্ট করার কোনোই দরকার নাই। ঠিক আছে, এইবার আসো আমরা, শোনো, তাইলে একটু আগে আমরা কি বললাম? যে একটা বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর প্রতিবিম্ব, যেই বিন্দুর সাপেক্ষে বের করতে হবে সেই বিন্দুটা হবে মধ্যবিন্দু। মধ্যবিন্দু ধরে ইজিলি ম্যাথ শেষ। এইবার রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব লিখো। আগে ছিল বিন্দুর সাপেক্ষে বিন্দু,
এইবার রেখার সাপেক্ষে বিন্দু, তোমরা প্রশ্নটা তোলো। ধরো একটা রেখা, এই যে এটা একটা সরল রেখা, 2x + 3y + 5, 2x + 3y + 5 = 0। এই রেখার সাপেক্ষে এই বিন্দু, ধরো পি বিন্দু, 2, 5। এইবার দেখো, তোমাকে বলছে যে এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, তো যার সাপেক্ষে বের করবা তাকে একটা আয়না ধরে নিবা। তুমি ধরো যে এই রেখাটা হচ্ছে একটা আয়না, তো এই আয়নার মধ্যে এই বিন্দুর প্রতিবিম্ব অবশ্যই এই দিকে থাকবে এবং সেটা অবশ্যই লম্বভাবে থাকবে। ভাই এই রেখাটাকে তুমি যদি একটা আয়না ধরো, তাইলে তুমি যখন এই যে এখান থেকে প্রতিবিম্বটা কোথায় হবে বাইর করবা, এই বিন্দু থেকে এই রেখার উপর একদম লম্ব আঁকাবা। এই বিন্দু থেকে এই রেখার উপর কি আঁকাবা? লম্ব। এবং এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব যতটুকু, রেখা থেকে প্রতিবিম্বের দূরত্ব বিপরীত দিকে সমান দূরত্ব হবে। এই দুটা দূরত্ব কিন্তু এতটুকু যদি ডি হয়, এটাও হবে ডি। ধরলাম প্রতিবিম্ব হচ্ছে কিউ, ধরলাম আলফা কমা বিটা। এবার আমার কথা শোনো, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়, ঠিক আছে? বিন্দু থেকে রেখার উপর লম্ব এঁকে দিবা, লম্ব এঁকে পিছনের দিকে বর্ধিত করে দিবা, এবং রেখা থেকে বিন্দুর দূরত্ব যতটুকু, এই প্রতিবিম্বের দূরত্ব সেম দূরত্ব হবে। এবার আমাকে বলো, আমি কি বলতে পারি না যে এই বিন্দুটা হচ্ছে পি কিউ রেখার মধ্যবিন্দু? বলো তো, আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি তাহলে এই ম্যাথটা শেষ। কে কে আমার সাথে একমত? ধরো এই বিন্দুর নাম দিলাম পি কিউ, এটা ধরো এস বিন্দু। ভাইয়া আমি কি বলতে পারি, বলো, এই রেসপন্স করো, যে এস বিন্দু হচ্ছে পি কিউ, এখানে প্রতিবিম্ব হচ্ছে কিউ, আমি বাইর করব কিউ এর স্থানাঙ্ক। কি বাইর করব? কিউ বাইর করব। তো এস বিন্দুটা হচ্ছে পি কিউ রেখার মধ্যবিন্দু। তো আমি যদি এস বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই, তারপরে মধ্যবিন্দুর সূত্র বসায় দিলেই কিউ এর স্থানাঙ্ক চলে আসবে। এখন আমাকে বলো, এস বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করব? তোমাদের কি মনে আছে আমরা এরকম একটা ম্যাথ করছিলাম, যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয়? কার কার মনে আছে এরকম একটা ম্যাথ? কিন্তু আমরা 3.6-এ করছি, যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয়। এই এস হচ্ছে অঙ্কিত লম্বের পাদবিন্দু। তো কেমনে বের করব? মনে আছে? শুরুতে আমরা আগে এই পিএস রেখা বা পিকিউ রেখা, পিএস রেখা যে কথা, পিকিউ রেখা তো একই কথা, এটার সমীকরণ বের করব। কেমনে? দেখো, পিএস রেখা বা পিকিউ রেখা এই রেখার উপর লম্ব, তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে = 0। দেখো এই যে আমরা পিকিউ রেখার সমীকরণ বের করতেছি। পিকিউ রেখা এই রেখার উপর লম্ব, তো লম্ব রেখার সমীকরণ এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে = 0। এবং এই রেখাটা পি বিন্দুগামী, দেখো যা 2,5 বিন্দুগামী, যা 2,5 বিন্দুগামী। তাহলে বসায় দিয়ে কে এর মান বের করো। দেখো যা 2,5 বিন্দুগামী, তাহলে দেখো সিদ্ধ করে দাও, 3 দুগুণে 6 মাইনাস 5 দুগুণে 10 প্লাস কে = 0। সুতরাং কে = এখানে -4, ওই পাশে গিয়ে হবে +4। তাহলে এই রেখাটার সমীকরণ কি আসতেছে? আলটিমেটলি সমীকরণ আসতেছে, এই দিয়ে লিখি 3x - 2y + 4 = 0। এইবার আমাকে বলো, এই রেখা এবং এই রেখা জাস্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করো। এই দুইটা রেখার ছেদবিন্দুই হচ্ছে এস বিন্দু। ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বলো কত আসে। ভাই বুঝছো ঘটনা? জাস্ট ক্যালকুলেটরে বসে দাও। এই যে আমি তোমাকে আবার বলি, এই যে এই রেখা এবং এই রেখা, এই দুইটা সরল রেখার ছেদবিন্দু হচ্ছে এস বিন্দু। তোমরা বাইর করো, আমি বলে দিচ্ছি কত আসবে। তোমরা বাইর করো এইটার ছেদবিন্দু কত আসবে, জাস্ট ক্যালকুলেটরে বসাবা। আসবে -22/13 -7/13। বলো এটা আসছে কিনা? -22/13 -7/13, -22/13 -7/13, এটা আসছে কিনা বলো, জাস্ট ক্যালকুলেটরে বসাও। আর একটা জিনিস খেয়াল রাখবা, একঘাতি সমীকরণ ক্যালকুলেটরে বসানোর সময় অবশ্যই
ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে বসাবা। এটা বসাবা -5, এটা বসাবা -4, -22/13 -7/13। এইবার আমাকে বলো, আমি বলতে পারি আমার তো টার্গেট হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা, কারণ এখানে প্রতিবিম্ব হচ্ছে কিউ। তো আমি বলতে পারি এসটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। এবার মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করো। মধ্যবিন্দুর ভুজ -22/13, মধ্যবিন্দুর ভুজ মানে দুইটা ভুজের গড় 2 + α/2, এখান থেকে আলফা বের করো। আবার মধ্যবিন্দুর কোটি -7/13, -7/13 সমান দুইটা কোটির গড় 5 + β, 5 + β/2। বাইর করে বলো কত আসে, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা বাইর করে বলো। এখানে আলফা আসবে -70/13, বিটা আসবে -79/13, -70/13 -79/13। বলো এগুলো আসছে কিনা? প্রসিডিওরটা বোঝো, এগুলা ক্যালকুলেশন তো খুবই ইজি। আলফা -70/13, বিটা -79/13, ঠিক আছে? বলো আসছে কিনা? তাইলে কিউ মানে নির্ণেয় প্রতিবিম্ব -70/13 -79/13, -70/13 বলো, -70/13 -79/13। হ্যাঁ ঠিক আছে, ওকে ভেরি গুড তানিশা রহমান, ভেরি গুড। হ্যাঁ তাহলে এখন আমাকে বলো রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব কে কে পারবা? এটা যে কোনো রেখা হইতে পারে, যে কোনো বিন্দু হইতে পারে। বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, ওটা রিটেনে আসবে না, ওইটা এমসিকিউতে আসবে। শোনো, এই বিন্দুর সাপেক্ষে বিন্দু এটা এমসিকিউতে আসবে, বড় জোরে রিটেনে জীবনেও দিবে না। বাট রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব এইটা কিন্তু রিটেনেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। জাস্ট মেন কথা হচ্ছে যে যেই রেখার সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বের করব সেই রেখার ছেদবিন্দুটা হবে মধ্যবিন্দু, এবং এটা অবশ্যই বিন্দু থেকে যখন রেখার সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বের করব সেটা অবশ্যই লম্বভাবে নিতে হবে, এটা লম্ব বরাবর অবস্থিত হবে। তাহলে এইটা হবে লম্ব রেখা, নির্ণেয় রেখাটা মানে এই রেখাটা হবে প্রদত্ত রেখার লম্ব রেখার সমীকরণ। দুইটা রেখার ছেদবিন্দু বের করলেই এস পেয়ে যাব, এবং এস হবে পি কিউ এর মধ্যবিন্দু। শেষ। বাকি কনসেপ্ট আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়ে আসছি, সেগুলো ইউজ করে আমরা ম্যাথটা খুব সহজে করে ফেলবো। তো ভাইয়া আমরা বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করা শিখছি, তারপরে রেখার সাপেক্ষে বিন্দুর, এখন দেখবো রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। প্রশ্নটা তোলো এবং আমাকে তোমরা সবার আগে বলো এই দুইটা রেখা, এই ওয়েট ওয়েট ওয়েট, এটা আগেই না, এটা আগেই না, সমান্তরালটা কই গেল? এই যে, আচ্ছা বলেই তো দিছি। আচ্ছা ওয়েট, আগে আমাকে বলো এই দুইটা রেখা দেখতে কেমন রেখা? এটা আসলে যখন তোমাকে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব বের করতে বলবে, জাস্ট আমাদের এই একটা টপিকই বাকি আছে, রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। এখানে তিনটা কন্ডিশন হইতে পারে। রেখা দুইটা পরস্পর সমান্তরাল হইতে পারে, রেখা দুইটা পরস্পর লম্ব হইতে পারে, আরেকটা হচ্ছে সমান্তরালও না লম্বও না। ঠিক আছে, তো এখানে দেখো এই দুইটা কি সমান্তরাল সরল রেখা। আচ্ছা আমি আগে আঁকাই, তোমরা প্রশ্নটা তোলো। ধরো এটা হচ্ছে 3x + 4y + 8, 3x + 4y + 8 = 0। আর একটা হচ্ছে 3x + 4y + 5, 3x + 4y + 5। আচ্ছা দেখো কি চাইছে, এইটার সাপেক্ষে মানে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব। তাহলে এখানে এইটা হচ্ছে আয়না। বলো শোনো ভাইয়া, যার সাপেক্ষে বের করতে বলবে সে হচ্ছে আয়না। তাহলে ধরো এটা হচ্ছে একটা আয়না, তো এই আয়নার সাপেক্ষে এই রেখাটার প্রতিবিম্ব অবশ্যই নিচের দিকে হবে, এবং সমান্তরাল রেখার সাপেক্ষে সমান্তরাল রেখার প্রতিবিম্ব এটাও অবশ্যই সমান্তরালই হবে। এবং এই যে আয়না থেকে প্রশ্নে প্রদত্ত সরল রেখাটার দূরত্ব যতটুকু, প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। আমার সাথে কে কে একমত? এটা তো বেসিক জিনিস, প্রতিবিম্বের বেসিক, যে এইটা যদি একটা সমান্তরাল সরলরেখা এবং এটা যদি একটা আয়না হয়, তো এই আয়নার সাপেক্ষে আরেকটা সমান্তরাল সরলরেখার প্রতিবিম্ব ঠিক তার অপোজিটে। শোনো, যার সাপেক্ষে বের করবা তার উল্টা পাশে থাকবে প্রতিবিম্ব এবং সমান দূরত্বে। বুঝতেছো? এখন এটা তুমি সমান্তরাল সরলরেখার কনসেপ্ট দিয়েও বের করতে পারো,
বাট এটা এমসিকিউ রিটেন যেখানে আসুক এমসিকিউ কিউতে আসবে। এই টাইপের প্রশ্ন প্রথম কথা হচ্ছে একাডেমিকে আসে না, এখনো পর্যন্ত কোনো দিনই আসে নাই, কাজেই তোমাদের বারও আসবে না। অ্যাডমিশনে আসলে এমসিকিউ রিটেন যেখানে আসুক ডিরেক্ট লিখে দেবা। দেখো তুমি এই রেখা থেকে এই রেখা আসবা, দূরত্ব যতটুকু এখান থেকে এখানে যাইতে দূরত্ব সেম, এবং এরা যেহেতু সমান্তরাল সরল রেখা তাহলে অবশ্যই 3x + 4y এতটুকু সেম থাকবে। এতটুকু তো আমার সাথে তোমরা একমত নাকি? তিনটা সরল রেখায় যেহেতু সমান্তরাল তাহলে 3x + 4y মানে ax + by সমান্তরাল সরল রেখায় এতটুকু অংশ সেম হয়। কথা সত্য। এইবার দেখো এখান থেকে এখানে আসছো, ধ্রুবকটা ছিল +5, এখানে হয়েছে +8, কত বাড়ছে বলো? 5 থেকে 8 হয়েছে 3 বাড়ছে, তাহলে এখান থেকে এখানে আসতে আরো 3 বাড়বে, 8-এর সাথে 3 যোগ করে দেবে 11। কে কে বুঝছো ভাই বলো? এটা এমসিকিউতে এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে বেশি আসে, যদি রিটেনেও আসে লেখা দিলেই ফুল নাম্বার পাবা, কোনো চিন্তা নেই। বলো কে কে বুঝছো? দেখো প্রথম কথা হচ্ছে একটা সমান্তরাল সরল রেখার সাপেক্ষে সমান্তরাল রেখার প্রতিবিম্ব, প্রতিবিম্বটাও অবশ্যই সমান্তরালই হবে, সমান দূরত্বে। তাহলে 3x + 4y এই অংশটুকু সমান্তরাল সরল রেখার সেম থাকে, চেঞ্জ হয় না। আর ধ্রুবকটা তুমি দেখাও, এই যে যতটুকু এখানে বাড়ছে, বাড়লে বাড়বে কমলে কমবে। 5 থেকে 8 হয়েছে, 8 থেকে 11, এখানে 3 বাড়ছে, এখানেও 3 বাড়বে। এইবার ওয়েট, আমি তোমাকে বানায় দিই, দাঁড়াও। ধরো এইটা একটা সরল রেখা, নিচে এবার নিচে দিয়ে দিলাম, দাঁড়াও। ধরো 7x - 3y + 8, আরেকটা হচ্ছে 7x - 3y ধরো 2। আমি তোমাকে বললাম এই রেখার সাপেক্ষে, এই যে উপরেরটার সাপেক্ষে, উপরেরটার সাপেক্ষে নিচেরটার প্রতিবিম্বের সমীকরণ বলো। উপরেরটার সাপেক্ষে নিচেরটার প্রতিবিম্বের সমীকরণ, তাহলে এখানে আয়না হচ্ছে এইটা, এইটা হচ্ছে আয়না, যেহেতু আমি উপরেরটার সাপেক্ষে বলছি, তাহলে প্রতিবিম্ব হবে উপরের দিকে, কারণ বিপরীত পাশে থাকবে। এবং ডিস্টেন্স অবশ্যই সেম হবে, এই যে এই ডিস্টেন্সটা যতটুকু, এই ডিস্টেন্সটাও সেম হবে। তাহলে 7x - 3y এইটা সেমই থাকবে, এতটুকু চেঞ্জ হবে না। ax + by এটা যা ছিল তাই থাকবে এই অংশটুকু। এইবার বলো, ছিল -2, এখান থেকে এখানে যাবা, মানে এখান থেকে এতটুকু যতটুকু কমবে বা বাড়বে, এখানেও সেম ততটুকু কমবে বা বাড়বে। তো দেখো -2 থেকে 8 হয়েছে, মানে 10 বাড়ছে। -2 এর সাথে 10 যোগ করলে +8 হয়, তাহলে এখানেও আরো 10 যোগ করো, 8 আর 10 যোগ করলে 18। কে কে বুঝছো বলো? এমসিকিউতে আসলে কে কে পারবা ভাই? সমান্তরাল সরল রেখার সাপেক্ষে সমান্তরাল সরল রেখার প্রতিবিম্ব, এই কনসেপ্টটা কি আর ভুল হবে বলো? আর ভুল হবে? কোনোভাবেই ভুল হবে না। এইবার চলো লম্ব। হ্যাঁ, এই যে দুইটা রেখা দেওয়া আছে, বলছে প্রথম রেখার সাপেক্ষে দ্বিতীয় রেখার প্রতিবিম্ব নির্ণয় করে। এই দুইটা রেখা কেমন রেখা বলো তো? বলেই তো দিছি আমি, এই দুইটা রেখা কেমন রেখা? এই দুইটা রেখা কেমন রেখা? লম্ব রেখা। তাহলে 3x + 4y + 5, 3x + 4y + 5 = 0। আর একটা হচ্ছে 4x - 3y + 7 = 0। দেখো বলছে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব। আচ্ছা এখন বলো তো অ্যান্সারটা কি হবে, একটু চিন্তা করো তো। এই ম্যাথটা কিচ্ছু লেখা লাগবে না, এটা আসলে এমসিকিউতে আসবে। কিছু না লিখে চিন্তা করো তো কি হইতে পারে। খেয়াল করে দেখো ভাই, আমরা যদি এই রেখার সাপেক্ষে মনে করো যে এতটুকু অংশ, বললাম ধরো এই যে রেখাটা, এটা তো পুরা রেখাটা, উপরে নিচে তুমি যদি এটাকে আরো বর্ধিত করো, রেখার সমীকরণ তো আর চেঞ্জ হবে না। মানে এই এখান থেকে এতটুকু, এই এতটুকু অংশের সমীকরণ যেইটা, এখান থেকে এতটুকু সমীকরণ তো একই, একটা সরলরেখার সমীকরণ তো আর উপরে নিচে আলাদা হইতে পারে না, সেমই হবে। তখন একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো এটা হচ্ছে একটা আয়না, তো এই আয়নার সাপেক্ষে এই রেখাটার প্রতিবিম্ব কোনটা হবে? দেখো তুমি যদি উপরের অংশটা চিন্তা করো, এই আয়নার সাপেক্ষে এই রেখার উপরের অংশের প্রতিবিম্ব হবে নিচের অংশটা, আর নিচের অংশটার প্রতিবিম্ব হবে উপরের অংশটা। কে কে বুঝতেছো? আমরা যখন একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব বের করি, আমাদের কিন্তু লম্ব আঁকাইতে হয়। শোনো আমার কথা শোনো, তুমি যদি এই বিন্দুটার প্রতিবিম্ব বের করো, এটা হবে এখানে,
এই বিন্দুর প্রতিবিম্ব হবে এখানে, এই বিন্দুর প্রতিবিম্ব হবে এখানে, এটার এখানে, এটার এখানে, এটার এখানে। এভাবে তুমি যদি উপরের অংশটার প্রতিবিম্ব বের করো, উপরের অংশের প্রতিবিম্ব হবে নিচের অংশটা, আর নিচের অংশের প্রতিবিম্ব হবে উপরের অংশটা। তার মানে একটা লম্ব রেখার সাপেক্ষে আর একটা লম্ব রেখার প্রতিবিম্ব সে নিজেই, মানে এইটাই উত্তর। তোমরা কি আমার কথা বুঝছো? এই যে এই নিজেই উত্তর। ভাই লম্ব রেখার সাপেক্ষে তুমি যদি অন্য একটা লম্ব রেখার প্রতিবিম্ব বের করতে চাও, তাইলে যেই রেখার প্রতিবিম্ব বের করবা, এই যে এই রেখার প্রতিবিম্ব সে নিজেই। কে কে বুঝতে পেরেছো? এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব সে নিজেই নিজের প্রতিবিম্ব। আবার যদি তোমাকে বলতো এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব, তাহলে সে নিজেই নিজের প্রতিবিম্ব। কথাটা কি মাথায় ঢুকছে? যে লম্ব রেখার সাপেক্ষে কোনো একটা লম্ব রেখার প্রতিবিম্ব সে নিজেই, যার প্রতিবিম্ব বের করতে বলবে সে নিজেই উত্তর। কারণ এই উপরের অংশের প্রতিবিম্ব হবে নিচের অংশটা, আর নিচের অংশের প্রতিবিম্ব হবে উপরের অংশটা। তো এই পুরা সরল রেখার সমীকরণ তো ভাইয়া সেমই। এটা সরল রেখার সমীকরণ তো আর উপরে নিচে এটার সাপেক্ষে আলাদা হবে না। পুরা সমীকরণ এই যে আমি এখানে লিখে দিই, 4x - 3y + 7। তাইলে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব সে নিজেই নিজেই প্রতিবিম্ব, নিজেই নিজের প্রতিবিম্ব। ঠিক আছে, ওকে ফাইন। কাজেই জাস্ট এই জিনিসটা মনে রাখবা, যখন একটা রেখার সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব বের করতে বলবে, সবার আগে দেখবা এরা লম্ব কিনা। যদি এরা লম্ব রেখা হয়, তাহলে নিজেই নিজের প্রতিবিম্ব, সে নিজেই নিজের প্রতিবিম্ব। ঠিক আছে, বোঝা গেল। এইবার আমাকে বলো, এই যে দুইটা রেখা এরা কি লম্ব কিংবা সমান্তরাল? এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক। তাইলে আমাদের সরল রেখা দি এন্ড। আমরা বিন্দুর সাপেক্ষে, আমরা আজকে যে প্রতিবিম্বের টাইপটা পড়তেছি, প্রথমে আমরা পড়ছি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, তারপরে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, তারপরে রেখার সাপেক্ষে রেখা। তো রেখার সাপেক্ষে রেখা এটার তিনটা টাইপ আছে। যদি দুইটা রেখা সমান্তরাল হয় একটা টাইপ, যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে আরেকটা টাইপ। আর এই যে দুইটা রেখা, বলো এরা কি সমান্তরাল? এই আগে বলো, এই দুটো রেখা কি সমান্তরাল? উত্তর হচ্ছে না। এই দুটো রেখা কি লম্ব? এই দুটো রেখা কি লম্ব? না। সমান্তরাল না, লম্ব না। তাহলে অবশ্যই এরা আরেকটা একটা হবে তির্যক, মানে এরা একটাকে অবশ্যই ছেদ করবে। যেহেতু সমান্তরাল না, অবশ্যই ছেদ করবে। এবং লম্ব হবে না, মানে যখন চিত্র আঁকাবা, দেখো ধরো এইভাবে আঁকালাম, একটা এইটা, ধরো এটা একটা, দেখো সমান্তরাল করেও আঁকানো যাবে না, লম্ব করেও আঁকানো যাবে না। এখন আমাকে বলো, এই দুটো রেখা একটা স্পেশাল রেখা, y = 3x, y = 4x। আমি যদি তোমাকে আগে জিজ্ঞেস করি এই দুইটা রেখার ছেদবিন্দু কোনটা, ক্যালকুলেশন করা ছাড়াই বের করা যায়, বলো। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এখানে দুটো রেখা দেওয়া আছে, একটা y = 3x, একটা y = 4x, একটার সাপেক্ষে আরেকটার প্রতিবিম্ব বের করবো, ভালো কথা। তার আগে ছেদবিন্দুটা বের করি, মূল বিন্দু। ভেরি গুড ভাই, y = mx, এই দুইটা রেখার ফরম্যাটই হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। তো এখানে ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বাইর করার দরকার নাই, ডিরেক্ট লিখে ফেলবো যে এই দুটার ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু। এইবার শোনো, কোনটার সাপেক্ষে কোনটার প্রতিবিম্ব বের করতে বলছে? এইটার সাপেক্ষে এইটার। ওয়েট, এবার আমাকে তুমি বলো, মনে করো এটা হচ্ছে আয়না। ভাই যার সাপেক্ষে বের করতে বলবে, তুমি চিন্তা করো এটা আয়না, এই আয়নার সাপেক্ষে এখানে একটা লাঠি, রেখা মানে লাঠি। তাইলে এই আয়নার সাপেক্ষে এই লাঠিটার প্রতিবিম্ব এই দিকে হবে না? এই যে কে কে আমার কথা একমত দেখো। এবং এই যে এই আয়নার সাপেক্ষে এই লাঠির প্রতিবিম্ব যে এইদিকে হবে, এখানে অবশ্যই এই দুইটা অ্যাঙ্গেল সেম থাকবে, অবশ্যই সেম থাকবে। তোমরা এতটুকু জিনিস কে কে বুঝতেছো? বিশ্বাস না হলে একটা আয়না নিবা, লম্বা আয়না তো বাসায় সবারই ছোট আয়না আছে লম্বা, তাই না? সেটার সাপেক্ষে একটা লাঠি প্লেস করবা। এই যে ধরো এই আয়নার সাপেক্ষে এইটা একটা লাঠি, মানে এটা সরল রেখা, তার প্রতিবিম্ব অবশ্যই এই পাশে হবে এবং ছেদবিন্দুটা তো সেম থাকবে। তুমি এখানে যদি একটা লাঠি প্লেস করো, দেখবা যে এই প্রতিবিম্বটা এখান থেকেই শুরু হচ্ছে। এবং এই আয়নার সাপেক্ষে যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবো, তার সাপেক্ষে লাঠিটা যত অ্যাঙ্গেলে বেঁকে আছে, প্রতিবিম্বটাও ততটুকু অ্যাঙ্গেলে নিচের দিকে বেঁকে থাকবে। এখন কিছু ব্যাককল অ্যান্সার বলতেছে y = 4x। এই ব্যাককলের দল হলো বান্দরের মতো। বান্দর হচ্ছে যা দেখে তাই করে। এরাও দেখতেছে এটা 3x, এটা 4x, তাহলে এটা হয় 2x হবে, নয় 5x হবে। কি হয়েছে?
ও আচ্ছা, কি কয়েকজন বলতেছে -4x। দুনিয়াটা যদি এতই সহজ হইতো তাহলে তো হইছে নি বেটা। এত এত সহজ হইলে তো হইছে নি। আগে দেখো, বেশি বেশি পাকনামি করলে তো ঝামেলা। ওয়েট, এখন আমাকে বলো এটার সমীকরণ বের করতে হবে। তাইলে নির্ণেয় প্রতিবিম্বটাও মূল বিন্দুগামী, আমি কি বলতে পারি বলো? নির্ণেয় প্রতিবিম্ব রেখাটাও মূল বিন্দুগামী। তাইলে আমি ধরলাম যে নির্ণেয় রেখার ঢাল ছোট হাতের এম। তাহলে নির্ণয় রেখার সমীকরণ y = mx। এতটুকু আমার সাথে একমত তোমরা যে এম এর মান বের করতে পারলেই ম্যাচ শেষ। এই যারা উত্তর বলতেছো -4x 5x, তোমরা একটু থামো, আগে দেখো কি হয়। তাইলে নির্ণেয় প্রতিবিম্বটাও মূল বিন্দুগামী, দেখেই বোঝা যাচ্ছে। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, যেখানে m হচ্ছে ঢাল। তাইলে m এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো এখানে কনসেপ্ট হচ্ছে ভাই, এই যে দুইটা অ্যাঙ্গেল সেম। আচ্ছা, তাহলে এই রেখার ঢালকে আমরা ধরলাম m। আমাকে বলো তো এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল কত? অবশ্যই 3। কারণ কি, এই যে y = mx, যে এই রেখা প্রতিবিম্বের ঢাল হচ্ছে m, যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবো তার ঢাল হচ্ছে 3, আর যেই রেখার প্রতিবিম্ব বের করবো তার ঢাল কত? 4। ওকে ফাইন। এবার তোমাদের কি মনে আছে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সূত্র ছিল tan θ সমান প্লাস মাইনাস? এখানে প্লাস মাইনাস দিলাম না, কারণ চিহ্ন একই নিব। এই সূত্রটা কার কার মনে আছে বলো? এই সূত্রে কিন্তু প্লাস মাইনাস ছিল, বাট এখানে প্লাস মাইনাস লাগবে না, কারণ আমি একই ডিরেকশনে ঘুরবো। একই ডিরেকশনে ঘুরলে প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার। দেখো এই সূত্রটা কার কার মনে আছে? tan θ সমান m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2। তাহলে এখানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তো এখানে যেহেতু প্লাস মাইনাসের ঝামেলা আছে, তো প্লাস মাইনাস যাতে এখানে কোনো সমস্যা না করে আমরা একই ডিরেকশনে ঘুরবো। হয় তুমি নিচ থেকে উপরে যাও, অথবা উপর থেকে নিচে, তোমার যেটা খুশি। হয় নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে, মানে একই ডিরেকশনে ঘুরবা। তাইলে হয় দুইটাই পজিটিভ আসবে অথবা দুইটাই নেগেটিভ। তাহলে আর প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলা নেই। দাঁড়াও, আমি এইভাবে ঘুরি, এই যে এটা যে কোনো এভাবে ধরো, এই যে এইভাবে ঘুরবো এইভাবে। এইবার দেখো, এই যে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে tan θ কি হবে? একটা ঢাল m, একটা 3। তুমি একটাকে মনে মনে ধরো m1 আর একটাকে m2। এই যে m1 হচ্ছে m, m2 হচ্ছে 3। তাহলে m এবং 3, তাহলে কি লিখবো দেখো, এই যে এই সূত্রটা দেখো, m - 3 নিচে 1 + m1 m2, m আর 3 গুণ করলে 3m ইকুয়ালস টু একই ডিরেকশনে। ডিরেকশন এই যে এইবার এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখানেও একটা ঢাল 3, একটা 4। তাহলে m1 - m2 3 - 4, আর নিচে 1 + m1 m2 3 × 4 = 12। এখন কথা হচ্ছে ভাই, এই যে এখানে ডিরেকশনটা একই রাখতে হবে। কেন? তুমি যদি একই ডিরেকশনে ঘুরো তাইলে হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। তাহলে এখানে এই যে প্লাস মাইনাসের ঝামেলায় আর যাওয়া লাগবে না, বুঝছো? এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে এটার tan θ মান যত হবে, এটার tan θ মানও সেম হবে, এবং একই ডিরেকশনে ঘুরবো। তুমি হয় দুইটাই নিচ থেকে উপরে ঘুরো, অথবা তোমার যদি ইচ্ছা হয় দুইটাই উপর থেকে নিচে ঘুরো, কোনো সমস্যা নেই, দুইটার চিহ্ন সেম হইলেই হবে। এইবার এখান থেকে সলভ করে m এর মান বের করতে হবে, শেষ। এখান থেকে সলভ করে বলো m এর মান কত, এটা নিজেরা করো দ্রুত। এই তোমরা কি বুঝতেছো ঘটনা? এখান থেকে m এর মান সলভ করে বলো কত আসে। আসবে 18/9, সরি 19/8। 19/8 আসছে কিনা বলো? এই তোমরা কি বুঝছো? 19/8 শেষ। সুতরাং লেখো, সুতরাং নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ y = এই যে এখানে বসাও 19/8 × x, শেষ। 19/8 × x। এইখানে উত্তর রাইখা দিলেও ফুল মার্কস, অথবা তুমি আর গুণন করে দিতে পারো 19x - 8y = 0। বুঝছো? তো যারা 4x 5x বলতেছিলা, তোমরা ভুল বলতেছিলা, বুঝতে পেরেছো? দেখো ভাই, এখানে কনসেপ্ট হচ্ছে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ এবং এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ সেম। তাহলে এই কোণের tan θ এর মান যত হবে, উপরের এই কোণের tan θ এর মান সেমই হবে। তো এই সূত্রে যেহেতু প্লাস মাইনাসের ঝামেলা ছিল, তো প্লাস মাইনাসের ঝামেলায় যাতে না যাওয়া লাগে আমরা একই ডিরেকশনে ঘুরবো। হয় তুমি দুইটাতেই নিচ থেকে উপরে যাও, অথবা দুইটাতেই উপর থেকে নিচে, কোনো ঝামেলা নাই। এই বুঝতে পেরেছো?
কথা বোঝা গেছে? কে কে বুঝছে? কে কে বুঝতে পেরেছে? কে কে বুঝতে পেরেছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, ভেরি গুড। কাজেই রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, শোনো এখন এই জিনিসটা একবার রিক্যাপ করো। একটা রেখার সাপেক্ষে আর একটা রেখার প্রতিবিম্ব কেমনে বের করব? প্রথমে দুইটা রেখার ছেদবিন্দু বের করব। এখানে ক্যালকুলেশন করা লাগে নাই, কারণ দুইটা দেখেই বোঝা যায় দুইটা ছেদবিন্দু মূলবিন্দু। তারপরে প্রতিবিম্বের ঢাল ধরবো এম। প্রতিবিম্বের ঢাল এম ধরলে প্রতিবিম্বের সমীকরণ বের হয়ে যাবে, শুধু ঢালের মানটা বের করতে পারলেই কাজ শেষ। একদম খুব ইজি ব্যাপার। হ্যাঁ, একজন বলছে সরল রেখার মেগা এক্সাম 20 দিন পর নেন ভাই, তার পরের বছরই নেই নাকি? 27 ব্যাচের সাথে দিও। ওই দিন বলছি যে 14 দিন টাইম দিব, তাও হচ্ছে না। প্রশ্ন তোলো। তোমরা তো আজকে 20 দিন, কালকে 30 দিন, পরে বলবা 27 ব্যাচ আসলে ওদের সাথে একবারে নেন, পরে তো মুশকিল। দেখো এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব, সেম ম্যাথ, পারবা কিনা বলো? হুবহু সেম ম্যাথ। এখানে ছিল একটা রেখার সাপেক্ষে একটা রেখা, খালি পার্থক্য হচ্ছে এখানে দুইটা রেখার ছেদবিন্দু মূলবিন্দু ডিরেক্ট বলে ফেলা যায়, আর এখানে ক্যালকুলেটর দিয়ে সমাধান করে বের করতে হবে। তোমরা প্রশ্ন তোলো। ধরো এই যে এটা একটা রেখা, এখানে কিন্তু এরা দেখো এরা সমান্তরালও নয় লম্বও নয়, এই দুইটা রেখা সমান্তরালও নয় লম্বও নয়। 7x প্লাস 13y মাইনাস 87 ইকুয়ালস টু 0। আর এটা হচ্ছে 5x মাইনাস 8y প্লাস 7। কাজে চিত্র আঁকার সময় এমনভাবে আঁকাবা যেন এরা সমান্তরালও না হয় লম্বও না হয়, কারণ স্যার যদি দেখে তুমি সমান্তরাল লাগাই ফেলছো তাহলে স্যার বুঝে যাবে যে তুমি বুঝো নাই যে এরা যে সমান্তরাল না। হ্যাঁ, ওকে। এবার আগে ছেদবিন্দু বের করো। দেখো তোমাকে বলছে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব। দেখো এই যে এই রেখার সাপেক্ষে এইটার প্রতিবিম্ব, তো এটা হচ্ছে আয়না, তাইলে প্রতিবিম্ব হবে এই যে এইদিকে সমান অ্যাঙ্গেলে, সমান অ্যাঙ্গেলে। এইটা যদি থিটা হয় এইটাও হবে থিটা। আগে বলো ছেদবিন্দু কত, ক্যালকুলেটর দিয়ে সমাধান করো। আর ধরলাম নির্ণয় রেখার ঢাল এম, আমি বলে দিচ্ছি ছেদবিন্দু কত আসবে বলেছি, ছেদবিন্দু আসবে 5,4। এই দুইটা রেখার ছেদবিন্দু 5,4 এবং ধরলাম নির্ণেয় প্রতিবিম্বের ঢাল এম, তাইলে নির্ণেয় প্রতিবিম্বটা 5,4 বিন্দুগামী এবং ঢাল এম, তাহলে সমীকরণ y মাইনাস y1, যেহেতু এই বিন্দুগামী, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। শুধুমাত্র m এর মান বের করে বসায় দিলেই কাজ শেষ। এখন m এর মান বের করাটা তোমরা নিজেরাই পারবা, আমি তাও লিখে দিচ্ছি। আচ্ছা, প্রসিডিউরটা কে কে বুঝছো? এতটুকু বুঝতে পারলে বাকিটা নিজেরাই পারবা। প্রথম কথা হচ্ছে এই সূত্র তোমরা সবাই জানো, এই সূত্র সবাই জানো, এটা আমরা 3.6-এ পড়ছি। এতটুকু যারা বুঝছো বাকি কাজ তোমরা পারবা। এইবার কি করব? ওই যে একই ডিরেকশনে ঘুরবো। ধরো এটা ঢাল আগে বাইর করে দাঁড়াও, এটার ঢাল কত? এটার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাহলে -7/13, -7/13। আর এই রেখার ঢাল মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, -5 বাই -8, -7 আছে প্লাস 5/8, -7 আছে প্লাস 5/8। এইবার একই ডিরেকশনে ঘুরো। এখানে ধরো যে নিচ থেকে উপরেই ঘুরি, একই ডিরেকশনে ঘুরি। এই চিহ্ন, এই পরীক্ষার হলে কিন্তু এই তীর চিহ্ন দেওয়া লাগবে না, এই তীর চিহ্ন মনে মনে কোন ডিরেকশনে ঘুরতেছে এটা তুমি মনে মনে দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, লিখো এবার। দেখো এই যে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এটা ট্যান থিটা কি হবে? একটা ঢাল ধরো, এটা ঢাল m1, এটা m2, তাহলে m1 মাইনাস m2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, m মাইনাসে মাইনাসে প্লাস 7/13, নিচে 1 প্লাস m1 m2। এবার এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে -7m/13, -7m/13। এইবার এই দুটো রেখার মধ্যবর্তী কোণ থিটা, tan থিটা এর ভ্যালু সেম হবে। তাহলে এবার এটাকে ধরো m1, এটাকে m2, m1 মাইনাস m2, m1 মাইনাস m2, দেখো -7/13, m1 মাইনাস m2, এই যে m2 হচ্ছে এইটা 5/8,
5/8 আর নিচে 1 প্লাস m1 m2 এই দুটার গুণফল। তা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। দেখো 13 × 8, 8 × 10 = 80, 3 × 8 = 24, 104 আর উপরে 5 × 7 = 35। এইবার এইটা ক্যালকুলেশন করে এম এর মান বের করবা, ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিলেই ভ্যালু চলে আসবে। এই তোমরা কি বুঝতে পারছো বলো? এটা কে কে বুঝছো আসলে? ভাই এই ক্যালকুলেশন তোমরা সবাই পারবা, যতটুকু বুঝাইছি একটু কে কে বুঝছো যে আমরা এই রেখার সাপেক্ষে এই রেখাকে প্রতিবিম্ব বের করব, সেটা অবশ্যই এই বিন্দুগামী হবে এবং যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতেছি তার সাথে প্রদত্ত রেখার অ্যাঙ্গেল যত, নির্ণেয় প্রতিবিম্বের অ্যাঙ্গেল তত হবে। তো এখানে এই যে অ্যাঙ্গেল তার tan θ, সূত্রটা আমি আবার এখানে লিখে দিই। সূত্রটা হচ্ছে tan θ সমান, এখানে প্লাস মাইনাস লিখতেছি না কারণ আমরা একই ডিরেকশনে ঘুরবো, m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2। দেখো ধরলাম প্রথমে এই যে এটার tan θ m1 - m2, এই যে এটাকে ধরো m1 এটা m2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর নিচে 1 + m1 m2 দুটো গুণ করলে মাইনাস থাকবে। আবার এই থিটার ক্ষেত্রে tan θ এটাকে ধরো m1 এটাকে m2, তাহলে m1 - m2 এটা -5/8 হবে। আর 1 প্লাস এইটা গুণ এইটা, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস, 5 × 7 = 35 আর 8 × 13 8 × 10 = 80, 3 × 8 = 24, 104। এবার এটা ক্যালকুলেশন করা আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা বাইর করবা। এটা দশমিকে বসাইলেও কোনো সমস্যা নাই, এটা বাইর করবা, আসবে -1028/25, -1028/25। তোমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও দশমিকে চলে আসবে, কোনো সমস্যা নাই। যদি দশমিকেও বসায় দাও কোনো সমস্যা নাই, ডিরেক্ট এই লাইন থেকে ক্যালকুলেটরে বসায় দিলেই এম এর মান দশমিকে চলে আসবে, কোনো অসুবিধা নাই। এগুলো অ্যাডমিশনে আসবে। সুতরাং নির্ণয় সমীকরণ এই যে এখানে এম এর মান বসালে শেষ, y-4 সমান, এটা দশমিকে বসায় রেখে দাও কোনো সমস্যা নেই, 1028/25 × x-5, এতটুকু লিখে রাখলেই এনাফ। বলো প্রসিডিওর বুঝছো কিনা, প্রসিডিওর বুঝতে পেরেছো কিনা? খুব ইজি ম্যাথ, কঠিন কিছু না, কঠিন ভাবলেই কঠিন, সহজ ভাবলেই সহজ। হ্যাঁ ঠিক আছে, আমরা একদম লাস্টে চলে আসছি, আর দুইটা ম্যাথ আছে সিমিলার টাইপের। আচ্ছা এই টাইপের ম্যাথগুলো এখন পারবা তো? বোঝার জিনিস খালি এই চিত্রটুকু, চিত্রটুকু বুঝতে পারলে বাকিগুলো বাসায় নিজেরা ক্যালকুলেশন করবা। হ্যাঁ ঠিক আছে, ওকে। এইবার দেখো এই ম্যাথটা খুবই চমৎকার ম্যাথ, যে কোনো বছর বুয়েট ভর্তি পরীক্ষায় বা সিকের ওয়েট ভর্তি পরীক্ষায় আসার মতো ম্যাথ এইটা। দেখো একটি আলোক রশ্মি এই সরল রেখা বরাবর পাঠানো হয়, এই সরল রেখাতে এসে সে প্রতিফলিত হয়, প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো। আগে প্রশ্নটা উঠাও, প্রশ্নটা উঠানোর পর ডান কমেন্ট করো, তারপর আমি বুঝাইতেছি। না এই টাইপেরগুলো এমসিকিউতে আসবে না, রাইহান চৌধুরী এই টাইপের প্রশ্ন এমসিকিউতে আসে না, রিটার্নে আসে। এমসিকিউতে আসলে কিছু প্রশ্ন, শোনো এমসিকিউতে কিছু প্রশ্ন যেমন সিকের ওয়েটে কিছু প্রশ্ন আসবে যেগুলো একদম বড় বড় রিটেন স্ট্যান্ডার্ড, আর সিকের ওয়েটে কিন্তু প্রতি এমসিকিউর জন্য 2 থেকে 2.5 মিনিট পাওয়া যায়। তো 2 মিনিট সময় থাকলে এমসিকিউ যেটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ওটা ইজিলি করে ফেলতে পারবো, ওর সমস্যা নেই। বাট জাস্ট ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন এমসিকিউতে দেয় না। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো ভাই। আগেরটার অ্যান্সার কত? এই অ্যান্সার তো লিখে দিলাম, এই যে এটা অ্যান্সার, জাস্ট এম এর মান, এই যে এটাই তো আমাদের নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ, জাস্ট এম এর মান বসাইতে হবে। এম এর মান বের করতে পারলেই তো কাজ শেষ, এম এর মান বের করে বসাই দেবো। এই যে এম এর মান বের করে বসাই দিছি, এটাই অ্যান্সার। এই যে এখানে এই পর্যন্ত রেখে করে রাখলেই ফুল মার্কস। আচ্ছা ঠিক আছে, এবার এই ম্যাথটা ভালো মতো বুঝো, এটা কিন্তু যে কোনো বছর বুয়েট ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। একটি আলোক রশ্মি এই রেখা বরাবর পাঠানো হয়, ধরো এটা একটা আলোক রশ্মি, একদম তীর চিহ্ন দিয়ে বোঝায়, ধরো এটা আলোক রশ্মি এবারও পাঠানো হইলো। এই আলোক রশ্মিটা এই রেখাতে এসে প্রতিফলিত হয়েছে, তোমার এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ বা আয়না। ধরো এই যে আমি আগে এঁকে নিই, ধরো লিখে নিই, এটা হচ্ছে x - 2y - 3 = 0। এই আলোক রশ্মিটা এই যে এই রেখা বরাবর আসতেছে, তোমার এটা হচ্ছে এই রেখাটার সমীকরণ। এই রেখাটাই যে আলোক রশ্মিটা
এই আলোক রশ্মির সমীকরণ হচ্ছে এইটা x - 2y - 3। তো এই আলোক রশ্মিটা এই বরাবর আসতেছে এবং সেই রশ্মিটা এই রেখাতে এসে প্রতিফলিত হয়েছে এবং এই রেখার সমীকরণ দেওয়া আছে 3x - 2y - 5 = 0। তোমাকে বলছে প্রতিফলিত রশ্মির সমীকরণ। ভাইয়া প্রতিফলিত রশ্মিটা কোন দিকে যাবে বলো তো? এইদিকে যাবে না? কে কে আমার সাথে একমত বলো? প্রতিফলিত রশ্মিটা এইদিকে যাবে এবং এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। তোমরা কি আমার সাথে একমত? এখানে আমি অবিলম্ব আঁকাইলাম না, যদি তুমি এখানে অবিলম্ব আঁকাও তাহলে এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে, আর এই দুইটা অ্যাঙ্গেল সমান হলে অবশ্যই এই দুইটা অ্যাঙ্গেলও সমান হবে। এতটুকু কে কে একমত যে ভাই এই যে একটা রশ্মি আলোক রশ্মি এই রেখা বরাবর আসতেছে, এই রেখা এটা হচ্ছে এই মানে আলোক রশ্মিটা যেই সরল রেখা বরাবর আসতেছে সেই সরল রেখার সমীকরণ, সেটা এই প্রতিফলক পৃষ্ঠটাতে এসে প্রতিফলিত হয়েছে। যে প্রতিফলক পৃষ্ঠটা অবশ্যই একটা সরল রেখা যার সমীকরণ দেওয়া আছে 3x - 2y - 5 = 0। তোমাকে বলছে প্রতিফলিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মির সমীকরণ। তাহলে আমি অবশ্যই বলতে পারি না যে এখানে ওই যে প্রতিফলনের যে সূত্র, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, অবিলম্ব যদি আঁকো তাহলে এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই এই দুইটা কোণও পরস্পর সমানই হবে, কারণ পুরাটা মিলে তো 90 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলো এই ছেদবিন্দুটা কত? ভাই নির্ণেয় প্রতিফলিত রশ্মি, নির্ণেয় প্রতিফলিত রশ্মি অবশ্যই এই ছেদবিন্দু দিয়ে যাবে। এই বিন্দুটা, এই রেখা আর এই রেখার ছেদবিন্দু, এই দেখো এই রেখা এবং এই রেখা, এই দুইটার ছেদবিন্দু বের করো। এটা কত আসে? 1, সবার 1, আসছে বলো? এই ছেদবিন্দুটা 1, আসছে। তো নির্ণেয় প্রতিফলিত রশ্মিটা 1, এই বিন্দু দিয়ে যায় এবং ধরলাম নির্ণেয়র সরলরেখাটার ঢাল m, নির্ণেয় প্রতিফলিত রশ্মির ঢাল ধরলাম m। তাহলে নির্ণেয় প্রতিফলিত রশ্মির সমীকরণ কি হবে? y - y1 y - a - +1 সমান m × x - 1। জাস্ট m এর মানটা বের করে এখানে বসায় দিলেই ম্যাথ শেষ। দেখো নির্ণেয় প্রতিফলিত রশ্মিটা মানে নির্ণেয় সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায় 1, এই বিন্দুগামী এবং তার ঢাল ধরলাম m। তাহলে y - y1 y - m +1 সমান m × x - 1। তো শুধুমাত্র m এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো এখানেও ঘটনা সেম, যে দেখো এই রেখার ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ, -3 বাই -2 - a - +3/2 - a +3/2, এটার ঢাল তো m। আবার এই রেখার ঢাল কত? -x এর সহগ -1 বাই -2 মানে 1/2 - a প্লাস হয়ে যাবে। এবং এই রেখার ঢাল কত? এটা তো 3/2, এটার ঢাল তো আর সেম আলাদা হবে না। ভালো মতো বুঝছো? ওয়েট, এই পুরা সরল রেখার ঢাল -x এর সহগ বাই y এর সহগ - a +3/2, তাহলে এটাও 3/2 এটাও 3/2, এটার ঢাল m, এটা 1/2। এইবার ডিরেকশনটা সেম রাখা লাগবে। দেখো এই যে এটার থিটা আর এটার থিটা সেম। এখন ডিরেকশন হয় তুমি পুরাটাই এই দিকে ঘুরো অথবা পুরাটাই এই দিকে ঘুরো, যার যেমনে খুশি। ধরো আমি এইদিকে ঘুরলাম, ওয়েট, এই তীর চিহ্ন কিন্তু এইগুলো তোমার দেওয়ার দরকার নেই, এটা মনে মনে দেখো। এই যে থিটা তার ট্যান থিটার ভ্যালু বের করবো এবং এই যে থিটা তার ট্যান থিটার ভ্যালু বের করবো, কারণ দুইটার ট্যান থিটা সেম হবে। রিটার্নে কি চিত্র আঁকা লাগবে? এগুলো তো অবশ্যই চিত্র এঁকে করা লাগবে। এই ম্যাথ চিত্র না এঁকে করবা কেমনে? একে মুখস্থ করে যাবা? দেখো তাহলে ডিরেকশনটা সেম রাখবা, কারণ অবশ্যই হয় দুইটাই পজিটিভ হইতে হবে, নয় দুইটাই নেগেটিভ। তো ডিরেকশন সেম থাকা মানে আর কোনো চিন্তা নাই, চিহ্ন নিয়ে কোনো চিন্তা নাই। তো এইবার দেখো এই যে এখানে এটার ট্যান থিটা, একটা ঢাল 3/2 একটা m, তাহলে আমি যেহেতু এই ডিরেকশনে ঘুরতেছি তাহলে এটাকে ধরো m1 এটাকে m2, তাহলে দেখো m1 - m2 মানে 3/2 - m, দেখো 3/2 - m ডিভাইড বাই 1 + m1 m2, তাহলে 3/2 × m মানে 3m/2। তাহলে এইটার ট্যান থিটা বের হয়ে গেছে এইটা। এইবার এখানে ট্যান থিটা, তাহলে এই ডিরেকশনে ঘুরতেছি, এটাকে ধরতে হবে m1 এটাকে m2, ঢাল এটা 1/2 এটা 3/2, তাহলে m1 - m2 1/2 - 3/2, নিচে 1 + m1 m2 দুটো গুণ করে দাও, 3/2 × 4
এইবার এখান থেকে ক্যালকুলেশন করে বলো এম এর মান কত আসে, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও। ভাই বুঝছো? আচ্ছা এই লাইনটা কে কে বুঝছো একটু সত্যি করে বলো যে ভাই এইটার টেন থিটা এটার টেন থিটা সমান। তো আমরা ডিরেকশন সেম নিতে হবে, কারণ নাহলে তো প্লাস মাইনাস ঝামেলা। মনে করো তুমি দুইটা জিনিস সমান লিখতেছো, তাহলে এই পাশেরটা প্লাস হইলে এই পাশেরটাও প্লাস হইতে হবে। একটা পজিটিভ জিনিস কি একটা নেগেটিভ জিনিসের সমান হইতে পারে? পারে না তো। হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। এই জন্য ডিরেকশনটা সেম রাখা লাগবে। এইটার বেলায় এই এই ঢালটাকে ধরো M1, এটা M2, M1 মানে M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2। আর এটার বেলায় এইটাকে M1 এটাকে M2, কারণ আমরা এই ডিরেকশনে ঘুরতেছি। M1 মানে M2, নিচে 1 প্লাস M1 M2। এবার আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটার অ্যান্সারটা বাইর করো। এটার অ্যান্সারটা আসবে 29/2, 29/2 আর দশমিকে করলে 14.5, যেটাই আসুক কোনো সমস্যা নাই। এই যে সুতরাং নির্ণেয় সরল রেখার সমীকরণ y + 1 সমান 29/2 ইন্টু x - 1। শেষ। বলো তো বুঝতে পেরেছো কিনা? খুবই চমৎকার একটা ম্যাথ করলাম আমরা। যে কোনো বছর এই যে বুয়েট ভর্তি পরীক্ষায় আমি যতটুকু লিখছি অতটুকু লিখলেই ফুল মার্কস। বুয়েট ভর্তি পরীক্ষায় অত ব্যাখ্যা করা লাগে না, জাস্ট আমি এই স্মার্ট বোর্ডে যতটুকু লিখছি অতটুকু লেখা দিয়ে আসলেই তুমি 10-এ 10 পাবা। ওকে ফাইন। তো আমরা সরল রেখা অধ্যায়ের একদম দেখতে দেখতে লাস্ট ম্যাথে চলে আসছি। এই ম্যাথের মাধ্যমে আমাদের সরলরেখা অধ্যায় কমপ্লিট হবে। একাডেমিক বলো বা অ্যাডমিশন বলো, যত টাইপের কনসেপ্ট দরকার এবং যত টাইপের ম্যাথ প্র্যাকটিস করা প্রয়োজন সকল টাইপের ম্যাথ আমরা এই 18টা ক্লাসে প্র্যাকটিস করছি। এর বাইরেও তুমি যখন বাড়ির কাজ করতে যাবা দেখবা খেতাবুদ্দিন স্যারের বইয়ে আরও কিছু কঠিন কঠিন ম্যাথ আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসতে পারে, সেগুলা তোমার নিজে প্র্যাকটিস করা লাগবে। সকল অঙ্ক তো আর ক্লাসে করে দেওয়া পসিবল না, বাট যাদের টার্গেট শুধু একাডেমিক বা মেডিকেল বা ভার্সিটি, তোমরা মিনিমাম মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলো করবা। শোনো, অনেকেই বলো যে ভাই বাড়ির কাজে এত বেশি দেন, কমপ্লিট করতে পারি না, কি করব? তো প্রথম কথা হচ্ছে বাড়ির কাজের ম্যাথগুলো থেকে মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলো করাই লাগবে, ওটা কম্পালসারি। তুমি যেই বই ফলো করো, যেই রাইটারের বই ফলো করো, বোর্ডে আসা ম্যাথগুলো অবশ্যই করা লাগবে, এটা তো মাস্ট। এরপরে বোর্ডে আসা ম্যাথগুলোর বাইরে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমরা কেতাবুদ্দিন স্যারের বই থেকে যদি বেশি বেশি প্র্যাকটিস এখন করে রাখো, তাহলে অ্যাডমিশন টাইমে তোমার নতুন করে কোনো প্যারাই নেওয়া লাগবে না, খালি রিভিশন দিলেই হবে। কারণ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে একটু ডিপ কনসেপ্ট থেকে প্রশ্ন আসতেই পারে, কনসেপ্ট সেমই থাকবে, খালি একটু ঘুরে পেঁচাই দিবে। তো এই জন্য কেতাবুদ্দিন স্যারের বই থেকে এখন থেকে একটু একটু প্র্যাকটিস করতে থাকো। সবগুলো ম্যাথ প্র্যাকটিস করতে না পারলেও অন্তত সবগুলো টাইপ প্র্যাকটিস করো। ধরো একটা টাইপে ম্যাথ আছে 10টা, তুমি মিনিমাম 5-6টা প্র্যাকটিস করলা, সবগুলো টাইপ কভার করো, ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সরলরেখা অধ্যায়ের লাস্ট ম্যাথ। দেখো কি বলছে, বলছে এই রেখাটি, এই রেখা এবং এবি রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলির একটির সমদ্বিখণ্ডক এবি রেখার সমীকরণ নির্ণয় করো। এইগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের ম্যাথ। অনেকে প্রশ্ন দেখে বুঝবেই না যে কি চাইলো, অনেকে প্রশ্ন দেখে হতাশ হয়ে যাবে যে ভাই কি চাইলো এটাই বুঝলাম না। তো আমি তোমাকে জিনিসটা সহজ করে দিই। দেখো, ধরো একটা রেখা হচ্ছে এবি, আরেকটা হচ্ছে এইটা। ওয়েট, আমি আগে আঁকি। ধরো এটা এবি রেখা, এটা হচ্ছে 3x - 4y + 3 = 0। তোমাকে বলছে এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণগুলির একটির সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা। ভাইয়া, এই যে একটা রেখা এবি আর একটা রেখা হচ্ছে এইটা, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ আছে দুইটা। তুমি যদি বর্ধিত করো, এইটা একটা কোণ আর এইটা আরেকটা কোণ। তো এখানে বলছে এই দুইটা রেখার একটা কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা। তো আমি ধরলাম যে এই কোণটা, আমি তোমাকে বললাম যে এই কোণটাই ধরলাম, এই কোণের সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এইটা, x + y + 1 = 0। ভাইয়া দুইটা সরল রেখা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এবি। তো দুইটা সরল রেখা যেখানে ছেদ করে সেখানে দুইটা কোণ উৎপন্ন হয়। টোটাল অ্যাঙ্গেল থাকে 4টা, বাট ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থাকে 2টা।
তো দুইটা কোণের সমদ্বিখণ্ডক সরলরেখা পাওয়া যেতে পারে তুমি যদি বর্ধিত করো, এই দুটোকে বর্ধিত করো। বাট এখানে আমার বর্ধিত করার দরকার নাই, কারণ বলে দিছে এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণগুলোর একটা কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা। তো একটা কোণ তো আমি জলজ্যান্ত এখানে দেখতেই পাচ্ছি, তো আমি ধরে নিলাম যে এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা। তাহলে এখন আমাকে তোমরা বলো যে এই রেখাটা যেহেতু এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা থিটা হইলে এটাও থিটা হবে। কে কে একমত ভাই? সমদ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডক মানে মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে। ম্যাথ শেষ। এটা আসলে আগের ম্যাথের মতোই, খালি এটার ট্যান থিটা এটার ট্যান থিটা সমান বসাবো, শেষ। কে কে বুঝছো ভাই? এটা সেম টু সেম আগের ম্যাথ। এটা হচ্ছে ঘটনা কি, তোমাকে যদি প্রশ্নে বলতো যে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব বের করো, তাহলে এটা হয়তো এ বি রেখা হইতো প্রতিবিম্বটা, বুঝছো? তোমাকে যদি প্রশ্নে বলতো যে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব বাইর করো, তাহলে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব হইতো এ বি রেখা। প্রশ্নটা এখানে একটু ঘুরায় দিছে, বুঝছো কে কে? এই প্রশ্ন কে কে বুঝছো? এখন আমি ধরলাম নির্ণেয় রেখার ঢাল এম এবং এ বিন্দুর স্থানাঙ্ক বাইর করো। ভাইয়া এ বিন্দু হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। আমি উত্তরটা বলে দিচ্ছি, বাইর করো। ছেদবিন্দুটা আসবে -1,0। শেষ, ম্যাথ শেষ। এবং নির্ণয় রেখার ঢাল ধরছে এম, তাহলে নির্ণয় রেখার সমীকরণ y-y1 সমান m ইন্টু x মাইনাস x1 x মাইনাস এ প্লাস 1। এই যে যেহেতু এই রেখাটা প্রশ্নে বলা আছে এ বি রেখা এবং এই রেখার সমদ্বিখণ্ডক, তাহলে অবশ্যই এই টোটাল কোণটা সমান দুই ভাগে ভাগ হয়ে এইটার থিটা হলে এটাও থিটা। তাহলে নির্ণয় রেখাটা অবশ্যই এ বিন্দুগামী। এই তুমি এই রেখা এবং এই রেখা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলবা, কিচ্ছু লেখাই লাগবে না। চিত্রটা আঁকাবা, ডিরেক্ট বসে দেবা -1,0। তাহলে এটা হচ্ছে নির্ণয় রেখার সমীকরণ, জাস্ট y-y1 সমান m ইন্টু x মাইনাস x1। এইবার ঢালের মান কেমনে বের করবো? এই যে সেম ঘটনা, একই ডিরেকশনে ঘুরবা, লিখো এটার ঢাল m, এটার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ -1। এটার ঢাল মাইনাস এক্স এর সহগ -3 বাই ওয়াই এর সহগ মাইনাসে প্লাস 3/4। দেখো মাইনাসে প্লাস 3/4। তাইলে প্রথমে এই যে এই অ্যাঙ্গেল, এই কোণের ট্যান থিটা, এটাকে ধরো m1 এটাকে m2। তাইলে দেখো m মাইনাসে প্লাস 1 আর নিচে 1 প্লাস m1 m2, এই দুটো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস m। আর এই যে অ্যাঙ্গেলটা এই কোণের ট্যান থিটা, এটাকে ধরো m1 এটাকে m2, কারণ আমাদের এই ডিরেকশনে একই ডিরেকশনে ঘুরতে হবে। তাহলে m1 মাইনাস m2 -1 মাইনাস 3/4 -1 মাইনাস 3/4 নিচে 1 প্লাস m1 m2, এই দুইটার গুণফল। এই যে এটাকে ধরো মনে মনে m1 এটাকে m2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3/4 প্লাসে মাইনাসে মাইনাস 3/4। শেষ। এখান থেকে বলো m এর মান কত আসছে? ম্যাথ শেষ। আমি তোমাকে অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা বাইর করে দেখো মিলে কিনা। 4/3 আসবে। হ্যাঁ 1.33, কমেন্টে একজন বলছো, ভেরি গুড। 4/3 দশমিকে নিলে 1.33। শেষ। সুতরাং নির্ণেয় সরল রেখার সমীকরণ মানে এ বি রেখার সমীকরণ y সমান 4/3 ইন্টু এক্স প্লাস 1। তো এই যে 18টা ক্লাসে আমি যেই ম্যাথগুলো করাইলাম, শুধুমাত্র ক্লাসে করানো সবগুলা ম্যাথ যদি বুঝে থাকো, তাইলে সরল রেখার একাডেমিক বলে অ্যাডমিশনে বলে কোথাও আটকাবা না, কিন্তু বাসায় নিজে প্র্যাকটিস করা লাগবে। তো আজকে ক্লাসের পর ওয়েবসাইটে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট আপলোড হবে, ভার্সিটি প্র্যাকটিস শিট আপলোড হবে, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট আপলোড হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে এগুলো সলভ করতে হবে, তারপরে হবে মেগা এক্সাম। এখন আমাকে বলো, এই 18টা ক্লাসে আমি যতগুলা ম্যাথ করাইছি সবগুলা ম্যাথ বুঝে বুঝে করছো বা বুঝতে পারছো এরকম কয়জন আছো? অন্তত ক্লাসে করানো ম্যাথ। বাড়ির কাজের অনেক কিছু তুমি পারবা না, কোনো সমস্যা নেই ভাই, বাড়ির কাজ দেওয়াই হয় তুমি যাতে না পারো, তুমি যাতে আটকে যাও ওই উদ্দেশ্যে। কারণ কেতাব স্যারের বইয়ের সব ম্যাথ, এই রাকিব আসো, তোমাদের রাকিব ভাই আসছে, কেতাব উদ্দিন স্যারের বইয়ের সকল ম্যাথ তুমি যে নিজে নিজে বুঝে ফেলতে পারবা বা নিজে নিজে করে ফেলতে পারবা, এটা আমিও আশা করি না, কোনো সমস্যা নাই। তোমাদের রাকিব ভাইয়া আসছে একটু পরে, 25 ব্যাচের ক্লাস আছে, তোমাদের রাকিব ভাইয়া 25 ব্যাচের ক্লাস নিবে।
তো আমাদের সরলরেখা শেষ, রাকিব এই ম্যাথ দিয়ে আমাদের সরলরেখা শেষ হলো। তুমি একদম পারফেক্ট টাইমে আসছো। আমি বাইরে ক্লাস দেখতেছিলাম। আচ্ছা, তো তুমি কি আরো আগে আসছিলা? হ্যাঁ, একটু আগে। তো এই 18টা ক্লাসে আমি যেই ম্যাথগুলো করাইছি, শুধু ক্লাসে করানো, আমাদের শুধু আমার ক্লাসে না, রাকিবের যে কোনো অধ্যায়ে শুধু ক্লাসে করানো ম্যাথগুলো তুমি যদি বুঝে থাকো, তাহলে একাডেমিক বা অ্যাডমিশনে যে টাইপের প্রশ্নই তুমি সম্মুখীন হও না কেন, নিজে থেকেই তুমি যদি একটু চেষ্টা করো করতে পারবা। বাট বাড়ির কাজ করতে গিয়ে যদি কোনো ম্যাথে আটকে যাও, প্রবলেম হয়, এটা নিয়ে নেগেটিভ ভাবার কোনো কারণ নাই। বাড়ির কাজ দেওয়াই হচ্ছে তুমি যাতে করতে গিয়ে আটকে যাও, আটকে গেলে কেমনে আগাইতে হয়, অ্যাপ্রোচটা কী হওয়া উচিত, এগুলো ঠিকঠাক করানোর জন্য। তো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, বাড়ির কাজগুলো দিন স্যারের বই থেকে একটু ভালো মতো যদি এখন থেকে করতে থাকো, যদি অন্তত 60% ম্যাথ আগায় রাখতে পারো, 70%, তাইলেও দেখবে অ্যাডমিশন টাইমে কেতাবুদ্দিন স্যারের বইয়ের 60-70% ম্যাথ করা থাকলেও, সবগুলো টাইপ কভার থাকলেই আর নতুন কোনো টাইপ করা লাগতেছে না। তো এই হচ্ছে ঘটনা। তো তোমাদের এখন আমাদের সরলরেখা অধ্যায়টা শেষ, বাট একটা এমসিকিউ ক্লাস নিব। আমি বলে রাখছিলাম যে আগামী সপ্তাহে সরলরেখা অধ্যায়ের উপর একটা এমসিকিউ ক্লাস নিব। ভাই নতুন করে পড়ানোর মতো তো কোনো টাইপ নাই, 18টা ক্লাসে যা পড়াইছি ওগুলো এনাফ। বাট একটা প্র্যাকটিস, যে তোমরা ক্লাসে আসবা, দেখবা যে সবগুলো এমসিকিউ পারতেছো কিনা, বা 18টা ক্লাসের পড়াটা রিভিশন দিয়ে আসবা, এসে দেখবা যে তোমার প্রিপারেশন আসলে কোন লেভেলে আছে। মেগা এক্সামের আগে ওই এমসিকিউ ক্লাসটার একটা মেগা এক্সাম, ধরো 30টা এমসিকিউ থাকবে, তুমি কতগুলো পারতেছো এটা যাচাই করা হইলো। তারপরে প্র্যাকটিস শিটগুলো কীভাবে সলভ করা লাগবে না লাগবে, আমি এটা আলাদা একটা ডিটেলস ভিডিও বানাই আমি দিব কালকে। আর এখন তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায় পড়াচ্ছে, সামনের সপ্তাহে ত্রিকোণমিতি অধ্যায়ের ক্লাস হবে। তারপরে আমি সরলরেখা অধ্যায় শেষ করে পরবর্তী সামনের সপ্তাহের পরবর্তী সপ্তাহ থেকে সাইকেল 4-এ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা শুরু করব, এবং তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায় কমপ্লিট করে সাইকেল 2-এ ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু করবে। কলেজে সবগুলো কলেজে যেহেতু ম্যাট্রিক্স নির্ণায়ক আগে পড়াই ফেলে, এই জন্যই তোমাদের সুবিধার্থে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কটা আগে শেষ করে তারপর রাকিব তোমাদের বৃত্ত অধ্যায়টা পড়াবে। কাজে আমরা যেই ফ্লোতে আগাচ্ছি এই ফ্লোতে আগাইতে থাকো। কলেজের সিলেবাস যদি এর বাইরেও কিছু থাকে, সেক্ষেত্রে আমাদের আর্কাইভ ক্লাসগুলো ইউজ করতে পারো। বাট আমাদের সাথে তোমরা যদি ফ্লোটা মেনটেন করে আগাইতে থাকো, তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হোক, ফুল সিলেবাসে হোক, যেভাবেই হোক না কেন, তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমরা সুন্দর মতো সিলেবাস শেষ করে একদম তোমাকে গুছাই দিব। একাডেমিক টু অ্যাডমিশন ওই লেভেলের প্রিপারেশন আমাদের সাথে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা। তো রাকিব, কি ওদের উদ্দেশ্যে কিছু বলবা? বলো, আমার ক্লাস শেষ। সরল রেখা কিন্তু শেষ। তোমাদের কলেজে ক্লাস শুরু হয়েছে মাত্র এই সপ্তাহে। তো তোমরা যারা এখানে আসো, নিঃসন্দেহে তোমরা অনেক আগায় আসো, অনেক আগায় আসো বাকিদের থেকে। তো এই জিনিসটা ধরে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা যদি অ্যাডমিশন পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো ঝামেলা হবে না। মানে তুমি যেখানেই অ্যাডমিশন টেস্ট দাও না কেন, আর এইচএসসিতে খুব একটা ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তো এখন কোনটা করতে গেলে একটু আটকে গেলে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা অনেক আগায় আসো। এই ফ্লোটা ধরে রাখো, আর কনফিডেন্স হারাও না, সামনে অনেক সময় আছে, ইনশাল্লাহ খুব ভালো কিছু একটা হবে। তো দাদা, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। শুক্রবারে তো তোমাদের রাকিব ভাইয়া ক্লাস আছেই ত্রিকোণমিতি অধ্যায়ের, আর আগামী সপ্তাহে ত্রিকোণমিতি অধ্যায়ের 3টা ক্লাস হবে, আর সরলরেখার শুধু একটা ক্লাস থাকবে, একটা এমসিকিউ ক্লাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।